34। সো আরিয়ান, আপনি আজকে যে সিক্রেটসটা এখানে বলতে যাচ্ছেন, এটা বাংলাদেশের অনেক ইয়াং আপনার বয়সী ছেলে মেয়েদের জীবনের সিক্রেটস। এবং আমরা সবসময় যেটা দেখাই যে সিক্রেটস অনুষ্ঠানে যেসব সিক্রেটস রিভিল হয়, যাতে করে এই ধরনের ভুল আর কেউ কখনো না করে, কারণ এটার পরিণতি কখনোই ভালো হয় না। এবং উই ডু বিলিভ, আমাদের প্রতিনিয়ত যেসব মেইল আসে, আমাদের সঙ্গে যারা যোগাযোগ করেন তারা আমাদেরকে ফিডব্যাক জানান যে তার জীবনটা কীভাবে পরিবর্তন করে দিয়েছে এই অনুষ্ঠানগুলো। সো আপনি আমাদের অনুষ্ঠানটা কতদিন ধরে শোনেন? জি, আমি 2011 সাল থেকে শোনা শুরু করছি। 2011 সাল থেকে শুনেছেন? জি, 2011 সাল থেকে শুনছেন। তো ওই সময়টাতে কি মনে হয়েছে যে এই ধরনের অপরাধ যে আপনি করছেন, বা এটা আসলে করা উচিত কিনা, এই অনুষ্ঠানগুলো থেকে তো আপনার একটু হলেও রিয়েলাইজ হওয়া উচিত ছিল। রিয়েলাইজ হওয়া ছিল, কিন্তু আমার সেন্সে এখন যেটা শুনতেছি, এখন বলতেছি আজকে ঠিক আছে, আজকে থেকে আর কাজটা করবো না। কিন্তু 2-3 দিন চলে গেলে তারপর তো আবার রিয়াকশনটা চলে আসছে। মানে 2-3 দিন চলে গেলে আপনি আবার বাধ্য হন ওই কাজটা করতে। ইটস ভেরি ইন্টারেস্টিং। প্রিয় শ্রোতা, কন্টেন্ট খুব কমন একটা কন্টেন্ট নিয়ে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু ওর লাইফের যে ঘটনাটা সেটা খুব ইন্টারেস্টিং। ওইটা নিয়ে আমি বহুবার কথা বলেছি, কিন্তু এটা থেকে কিওর হওয়ার পথটা খুব জরুরি, খুব জরুরি। আমাদের সোসাইটিতে যেভাবে লোমহর্ষক কিছু ঘটনা ঘটছে, আপনারা খুব রিসেন্টলি দেখবেন যে কিছুদিন আগেও এরকম ঘটনা ঘটলো, এখনও হয়তো হচ্ছে, যে গুজবে পড়ে মানুষজনকে ধরে পাবলিকলি বিভিন্ন রকমের হ্যারাস করা, শুধু তাই না, গণপিটুনি দিয়ে মেরে ফেলার মতো ঘটনা, খুব হৃদয় বিদারক ঘটনা ঘটছে। এই যে আমরা অসহিষ্ণু, আমাদের মধ্যে যে অসহিষ্ণু ব্যাপারটা, সাধারণ মানুষদের মধ্যে কোনো কিছু ধরে ফেলে নিজের হাতে আইন তুলে নেওয়া, বিচার করার যে ব্যাপারটা, সেটার পেছনে অনেকখানি কারণ, অনেকগুলো কারণ দায়ী। এবং সেই কারণটা একমাত্রিক কারণ না। কিছুদিন আগে মেহতাব খানমের একটা আর্টিকেল পড়ছিলাম, যে উনি বলছেন যে মানুষের ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন গ্রো করছে। মানুষ যখন দেখে যে বিচার অনেক বেশি লেন্দি হচ্ছে, বিচার বহির্ভূত একটা সমাজ যখন গড়ে উঠছে, বা মানুষের জায়গাটা থেকে মানুষ যখন মনে করছে যে এটার হয়তো বিচার ঠিকমতো হবে না, তখন মানুষ নিজের হাতে আইন তুলে নেয়। তো এটার একটা বড় ধরনের প্রভাব হয়তো বা মানুষের মধ্যে আছে, কিন্তু তারপরেও কথা হচ্ছে যে সেই হাতে তুলে নেওয়ার পরে আমরা কি সঠিক কাজটা করছি না, এবং সেই সঠিক কাজটা না হওয়ার কারণে আমাদের রিথিং করা উচিত। এই কথাগুলো এই কারণে বলছি অনুষ্ঠানের শুরুতেই, যে যেই মানুষটি এখানে এসছে তার কথাগুলো বলার জন্য, তার গল্পটা আপনি যখন শুনবেন, খুব অদ্ভুতভাবেই তাকে নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য আমাদের ইউটিউবে যখন এই গল্পটা প্রিমিয়ার হচ্ছে তাকে নিয়ে আসবে। খুব অদ্ভুতভাবেই তাকে আঙুল তুলে যাচ্ছে তাই রকমের মন্তব্য করা হবে, বাজে কমেন্টস করা হবে। এবং একবারের জন্য হয়তো সেই মানুষটি চিন্তা করবেন না যে এই লোকটি যে এখানে এসছে, এই লোকটির মতোই একটা ভুল মানুষ যিনি কমেন্টস করছেন, বাজে মন্তব্য করছেন, তার মধ্যে লুকিয়ে থাকতে পারে, বা তিনিও হয়তো বা এরকমভাবে ভিকটিম হতে পারেন, বা তিনিও হয়তো বা এরকম কাজ করতে পারেন। তো মূল জায়গাটি আসলে এই মানুষটি না, মূল জায়গাটি হচ্ছে আমাদের নিজেদের সতর্ক হওয়া। কারণ কোনো ভুল করেই, কোনো অপরাধ করেই কখনো নিজের জীবনে ভালো থাকা যায় না। প্রত্যেকটা অপরাধেরই শাস্তি আছে, সেটা কখনো চোখে দেখা যায়, কখনো চোখে দেখা যায় না। কিন্তু ওই শাস্তিটা এমনভাবে হওয়া উচিত নয় যাতে করে ওই মানুষের সমস্ত ভালো কাজ করার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। তো আরিয়ান, আমরা শুরু করি। প্রথমে ব্যাকগ্রাউন্ডেই থাকবো আমরা, হ্যাঁ, তারপরে ধীরে ধীরে আমরা সামনের দিকে যাবো যে কী ভুলগুলো আপনি করেছেন। জি বলুন। জি, দেখা যাচ্ছে ছোটোকালের থেকে 2002 থেকে কিছুটা মনে আছে। তো 5 ভাই 3 বোন আমরা, ভাইদের ভিতরে আমি সবার ছোট, আমার একটা ছোট বোন আছে। আচ্ছা। তো ছোট বোনটা যখন হয় তখন অত একটা খেয়াল নেই। তো ভাইয়ের ভিতরে আমি খুব দুষ্টু ছিলাম ছোটকাল থেকেই। তো খুব জিদ ছিল, খুব দুষ্টু ছিলাম, যখন যেটা যেতাম সেটাই পেতাম। তো এক পর্যায়ে আমার বড় ভাইয়া, তিনি খুব মানে একটা বলা যাচ্ছে যে সে একটা সন্ত্রাস টাইপেরই হয়। ওইখানে পুরান ঢাকার ভিতরে একটু সন্ত্রাসগুলো একটু বেশি, তো সে ওখানে লিপ্ত থাকে। আপনি, আপনার পজিশন কত ছিল ভাই বোনদের মধ্যে? পজিশন ছিল আমার ভাইয়ের ভিতরে 5 নাম্বার সবার ছোট, আর বোনদের ভিতরে 7 নাম্বার। মানে আপনার বড় ভাই যিনি একটু মাস্তান টাইপের ছিলেন? সবার বড়টা। আচ্ছা, হ্যাঁ। তারপর পুরান ঢাকাতে ছিলেন উনি? পুরান ঢাকা। আচ্ছা, তারপর? তো ওইখান থেকে ভাইয়াকে দেখতাম, ভাইয়া বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতো। তো সেই বন্ধু বান্ধব আমাকে হাতে গুলি দিত, পিস্তল দিত, এটা ধরো, এটা দেখতাম। তো এগুলো দেখে খুব ভালোই লাগতো। তো তারা একসময় খুব দুষ্টামি করতো। তারপর দেখা যাচ্ছে যখন এলাকার ভিতরে দিনে দুপুরে মার্ডার হচ্ছে, দিনে দুপুরে বোম ফুটছে, তো মেন রোডে আমাদের বাসাটা ছিল। তো বাসাটার সামনে যখন বোম ফুটতো তখন সাথে সাথে মানুষ দৌড়ে চলে আমাদের বাসায় এসে পড়তো। তো আমরা তখন দেখতাম, এগুলো দেখতাম। এগুলো দেখতে দেখতে যে মেন ছিল ক্রিমিনালের ভিতরে, যে হেড ছিল, তাকে একসময় রাতে মেরে ফেলা হয়। আচ্ছা। তো তখন আপনার ভাই ওই গ্রুপেই ছিল? আমার ভাই ওই গ্রুপেই ছিল, কিন্তু তখন বাসায় ছিল যখন তাকে মারা হয়। আচ্ছা। তো তখন মেরে ফেলা হয়, তখন সকালবেলা দেখতে যাই, সবাই লাশ টাশ দেখলো, তখন আমার ভাইয়াও দেখলো। তো ওইখান থেকে এলাকাটা টোটাল পরে ঠান্ডা হয়ে গেল এত বড় একটা ঘটনার পরে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর যে যার মতো চলছে ফিরছে। তো
তো এক পর্যায়ে আমার ভাইয়া এখান থেকে সরে আসে। আচ্ছা। তো সরে আসার পরে আমরা ওই এলাকাটা ছেড়ে দিই, কামরাঙ্গীরচর চলে যাই। তো 2002 সালে কামরাঙ্গীরচর চলে যাই। তখন আমার বাবার খুবই আর্থিক খুবই ভালো ছিল, জি, গার্মেন্টসের জুটের ব্যবসা করতো। তো ওইখান থেকে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়, চোখে সমস্যা হয়। এক পর্যায়ে তার দেখা যাচ্ছে চলতে ফিরতে সমস্যা হয়। আমাদের 2টা বাড়িও ছিল কামরাঙ্গীরচরে। তো আমার ভাইয়া সন্ত্রাসগিরি করতো, তো সেখান থেকে পুলিশে ধরে নিয়ে যায়। এখন তার কোনো উপায় নেই, টাকা পয়সাও নেই। আমার ভাইয়ার পিছে সবকিছু শেষ করে দেওয়া হয়। ওকে। তারপরে দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা চলে আসি। ওইখান থেকে চলে আসার পরে 2003 অথবা 4 সালে, আমার সঠিক খেয়াল নেই, আমি ঘুমিয়েছিলাম রাতে, অনেক রাত। তো হঠাৎ করে কান্নাকাটির শব্দ শুনতে পাচ্ছি। তো শোনার পর দেখা যাচ্ছে আমি ঘুম থেকে উঠলাম, দেখি আমার ভাইয়া এক দেয়ালের এক কোনায় বসে কান্না করতেছে। তো আমি বলতেছে যে কান্না করো কেন, কি হয়েছে? পরে দেখি বাবা মারা গেছে আমার। আচ্ছা। তো বাবা বয়স মারা কত যায় তখন আপনার? বাবা মারা যায় বয়স তখন এখন 95, 7-8 হবে। 7-8 বছর বয়স। ওকে। তো তখন বাবা মারা যায়। তো ওইখান থেকে সকাল হলো, সবাই আসলো। তার 4 দিন আগে আমার বড় বোনের বিয়ে হয়, আমার আপন চাস্তো ভাইয়ের কাছে। আচ্ছা। তো বড় বোনের বিয়ে হয়, সে আড়াই নেওয়ার করে তখন বাবাকে দেখতে আসে। তো বাবাকে দেখতে আসার পর সবাই আসলো। শুক্রবারে তার লাশটা দাফন হয়, শাহী মসজিদে জানাজা দেওয়া হয়, পুরান ঢাকা লালবাগ শাহী মসজিদে। তো এখান থেকে মাটি মুটি দিয়ে আসলাম। তো এখন তো সংসারটা পুরোপুরি আমার বড় ভাইয়ের উপরে চলে গেছে, যেটা আমার বড় ভাই তখন বিয়ে করছে, আর কোনো ভাইয়া বিয়ে করেনি। তো যখন আমার বড় ভাই বিয়ে করে তখন নাকি আমি 15 দিন অথবা 20 দিনের ছিলাম। আচ্ছা। তো তখন আমার বড় ভাই বিয়ে করে, তখন মোটামুটি আমার ভাই সংসারের হাল ধরলো। তো আমার ভাই একটা কাজ করতো, সে কাজটা খুবই এখন বুঝি, এখন বড় হয়েছে এখন বুঝি। তো আমার ভাইয়ার বাস চলার আগে তো বাস কম ছিল, মানুষ বেশি ছিল। তো যাতায়াতে দেখা যায় যখন আপনি সকালে অফিসে যাবেন তখন কিন্তু একসাথে অনেকগুলো মানুষ জড়ো হতো। তো কিছু লোক কিন্তু দাঁড়িয়ে যাওয়া আসা করতো, অফিসিয়াল টাইপের। তো তখন কিন্তু খুব ছোট ছোট ফোন ছিল, 2600, 1600 এসব ক্লাসিক মডেল ফোনটি ছিল। তো এই ফোনটি কিন্তু খুব দামি ছিল। জি। তো আমার ভাইয়া ওই কাজে লিপ্ত হয়ে যায়, সংসার চালানোর জন্য। এত বড় একটা সংসার কিভাবে চলবে? ওই কাজটা বলতে পকেট মানি যেটাকে বলে, ওইটা আবার খুব সেন্সিটিভলি একটু মনে করেন। ওটা তো আপনি জানতেন না? না, ছোট ছিলাম। পরে জানছেন? পরে যখন এখন বড় হয়েছে এখন জানছি। আচ্ছা। তো কি হয়েছে? ওই কাজটা করতো সে রেগুলার করতে, সংসার চালাতো। কিন্তু ওই কাজটা করতে গেলে একটা সাহস লাগে। তো সে সাহসটা কিসের থেকে আসবে? সে একসময় ড্রাগস নেওয়া শুরু করে। সে ওই সময় খুব দামি ছিল, 25 গ্রাম ছিল 2500 টাকা। কি জিনিস এটা? ওটা হিরোইন। আচ্ছা, হিরোইনই তো সে। আপনি এগুলো জেনেছেন কিভাবে? তো আমাকে দিয়ে সে আনা নেওয়া করতো। সে বড় তখন যদি 14 টুলি যায় তাকে তো ধরবে, তাকে তো বোঝা যাবে যে সে কিছু নিতে আসে। তখন তো আমি ছোট ছিলাম, খুবই ছোট। আমার পায়ে ওই যে ফুটবল খেলা ইলাস্টিক গাটার আছে না, তো আমার এখানে দিয়ে পায়ে বেঁধে দিত। তো এখানটা দেওয়ার পরে আমি 25 গ্রাম নিয়ে যেতাম, 2500 টাকা পায়ের ভিতরে বেঁধে। তো আমাকে ফলো করতো না, বাচ্চা মানুষ কি করবো, পুলিশের সামনে। আপনি জানতেন যে এই জিনিসটা কি? যেটা আমি জানতাম না, শুধু বলতো যে নিয়ে আয় ওখান থেকে। নিয়ে আয়, পরে নিয়ে আসতাম। তো মাঝে মাঝে ছেলে ধরে সাইকেল নিয়ে গেতাম। তো ধরার পরে ছেলেরা সাইকেলটা নেওয়ার জন্য খুব ছিল যে এতটুকু বাচ্চারা সাইকেলটা নিয়ে গেলে কে ধরবো, কি বলবো। তো তখন সাইকেল নেওয়ার জন্য আমাকে মারধর করতো। আমি তো সাইকেলটা দিতাম না, নিয়ে আসা পড়তাম ওখান থেকে যেভাবে নিয়ে আসা। পরে ভাইকে বলতাম, কয়েকগুলো কিছু না, সমস্যা নাকি। তো আমাকে 10 টাকা দিত গাড়ি ভাড়ার জন্য। তো আমি সেই 10 টাকা নিয়ে গাড়ি ভাড়া নিয়ে আমি হেঁটে চলে যাই। কোথায় যেতেন? সেই 14 টুলি পুরান ঢাকা থেকে সকাল 7টা বাজে বের হতাম। গিয়ে তারপর পরে সেটা নিয়ে আসতাম। আর সেই 10 কিভাবে নিতেন? কোথায় থেকে নিতাম? ওখানে যে মেথর আছে না, তারা বিক্রি করে এগুলা। আচ্ছা। এক একটা রুম দেখা যাচ্ছে 2 তলা, কিন্তু দেখা যায় একজন ঢুকলে আরেকজন, এমন করলি একজন ঢুকলে আরেকজন বের হওয়ার কোনো পুরো এরকম আছে, আমি জানি। তো এরকম 2 তলা, তারপর ওখানে আপনি একসাথে 20 জন 15 জন এগুলা বসে তারা সব ড্রাগস নিত। তো ওগুলাও দেখতাম। তো ওখানে গিয়ে আপনি কি বলতেন, কাকে বলতেন? নাম্বার দিয়ে দিত? আমাকে তখন ফোন ছিল 10 টাকা মিনিট। প্রসেসটা কি ছিল? আমি একটু প্রসেসটা জানতে চাই। প্রসেসটা ছিল আপনার 25 গ্রামের বলতে আপনি ওখানে গিয়ে কাকে কি বলতেন? আমাকে প্রথমে একবার নিয়ে যায় ভাইয়া, যেটা আমার ছোট ভাই, ও আসলে টাকা দিব, ওকে দিয়ে দেবা। আচ্ছা। তো 50টা 10টা নিত, 500 টাকা একটা ফ্রি দিত। আচ্ছা। তো ওইটা নিয়ে আসতাম। ওখানে গিয়ে আপনি যে বলতেন যে আমার এগুলো লাগবে? না, আমি খেলে গেলে আমাকে দিয়ে দিত প্যাকেট করে, টাকা দেখতো, টাকা দেখলে আমাকে দিয়ে দিত। আচ্ছা। তো তারা আমাকে 10 টাকা দিত খেতে। ওরাও 10 টাকা দিত। এখান থেকে 10 টাকা, এখান থেকে 20 টাকা। আমি তো পুরাই। তো আপনি আপনার মনে ওই সময়টাতে কি কোনো কৌতূহল হতো না এই জিনিসগুলো কি করতেছে? হ্যাঁ, কৌতূহল হচ্ছিল। তো আমি এক সময় চিন্তা করলাম যে এটা কি। তো সে সিগারেটের পান নিয়ে আসছে না,
তো ওইটা পুরো ওটার ভিতর থেকে আরেকটা কাগজ বের হয় কিন্তু, হ্যাঁ তো ওটাতে ঢেলে একটা পাইপ বানাতো টাকা দিয়ে, তো ওইটা ঢেলে নিচে একটা কাগজ টুকরো টুকরো করে ছোট ছোট করে সে এটা নিতেছে, সেই ধুমাটা সে ব্যাগ নিতেছে ভিতরে। তো নেওয়ার পরে একটা সিগারেট টান দিতে হয়, নাহলে এটা নাকি খুব সমস্যা হয়। তো এটা নিল, তো এটা নেওয়ার পরে দেখা যাচ্ছে এরকম প্রায় নিতেছি আসতেছি। তো একসময় আমিও ভাইয়ার সাথে সেন্টিকেট করি, কি দেখা যাচ্ছে ভাইয়া 10টা আনতে দিল 500 টাকা, তো এখান থেকে আমি 9টা নিতাম, তো 50 টাকা বাঁচতাম। 9টা এখন তার একটা লাগবে, আরেকটা কিভাবে নিব, তো ওই 9টার থেকে একটু কাইটা নিতাম, 10টা বানাইতাম। তো এটাকে দিতাম, ভাইয়া বুঝতে পারে একসময়, তো বুঝতে পারার সময় তো সে ধরতে পারে না, তো 50 টাকা সেটার সময় অনেক মানে বলার বাইরে। আপনি এটা কি করতেন, বিক্রি করে দিতেন? হ্যাঁ, আমি ভাইয়ার কাছে বিক্রি করতাম। ভাইয়ের কাছে কিভাবে বিক্রি করতেন? মানে যে 10টা আনতে দিত 500 টাকা, হ্যাঁ, তো ওই এখান থেকে আমি 9টা আনতাম 50 টাকা, 450 টাকা নিত, তো 50 টাকা আমি রেখে 9টাকে 10টা বানিয়ে দিতাম। আপনি যখন এরকম করে 10টা জমে যেত তখন আপনি ওটা একবারে দিতেন, দিয়ে আপনি এই টাকাটা পেতেন, টাকাটা নিয়ে নিতাম। ওকে। তো এরকম করে এক সময় না আমি ওইটা খাই না, কিন্তু আমি কাগজটা জ্বালাই আর কিছু একটা গুলের মতো গুল বিক্রি করতো, সেটা নিয়ে তো আমিও না ওরকমই হরি করার চেষ্টা করেন। চেষ্টা করি, কিন্তু হয় না। হ্যাঁ, তো হয় না বলতে তো ওটা আমি ওর পিছনে আর যাই না, জায়গাটা জায়গায় ছোট ছিলাম বুঝতে পারিনি। তো যখন আস্তে আস্তে বড় হলাম তখন বুঝতে পারলাম যে এটা খুব খারাপ, ভয়ঙ্কর রকমের ড্রাগ ছিল। কিন্তু আপনার ভাই পকেট মারতো, এটা আপনি বুঝলেন কিভাবে? এটা আমাকে দিয়ে কিছু করাইছিল। কিরকম করাইছিল বলতে, স্টোরিটা জানতে চাই আমি। মানে আমার আরেকটা ভাইয়াকে নিয়ে এসে নামতো এই ফিল্ডে। তো পকেট মারটার বিষয়টা হচ্ছে, মানে পকেট মারটা এমন একটা, সে এতিমখানা থেকে একটা বাসে উঠলো, বাসটা দেখবে যে বাসটার ভিতরে কতজন প্যাসেঞ্জার আছে, বাসটা যদি লোডিং হয় তাহলে ঢুকবে, যদি বাসটা যদি ফ্রি থাকে তাহলে ঢুকবে না, মানে গাদাগাদি করে ঢুকতে হয়। তো সেই বাসটাকে তারা ফলো করে, 3-4জন একটা গ্রুপ থাকে, তো সেই বাসটাকে ফলো করার পর সেই বাসটার ভিতরে ওঠার পরে একটা ফাইল দেখবে, একটা ফাইল আছে না বর্তমানে যে ফাইলটা অফিসারে নিয়ে যায়, তো ওই ফাইলে একটা সাদা হোয়াইট পেজ নিয়ে যায়, সাদা করে ফাইলটাকে, তো ফাইলটাকে নিয়ে যায়, ফাইলটা শো থাকে জানে, যখন যে সে হাত দিবে এভাবে যদি হাতে তাহলে কিন্তু একটু শো দেখা যাবে। তো এটা ফাইলটা এভাবে রাখে, তার ফাইলটা দেখা যায় আপনার প্যাসেঞ্জার কিন্তু সবসময় 2 হাত ধরে উঁচু করে রাখে, হাত ধরে রাখেন। তো ওইটা হাত ধরে রাখেন, তখন আগে একটা ফোন ছিল কিন্তু সামনে পকেটে ছোট ছিল, সামনে পকেটে রাখতে খুব সুবিধা হতো, ফোন আসতো হ্যালো ঠিক আছে, তো ওই ফোনটা পকেটে থাকতো, টাকা পয়সাও থাকতো। তো ওই ফোনটা যখন থাকতো, টাকাও যখন থাকতো, যেটা হাতে আসতো সেটাই, তো তার এমনভাবে কাজটা করতো, সেইভাবে ধরতো পকেটটা হাত দিয়ে, আস্তে আস্তে ফোনটা নিয়ে নিত। এতটা সেন্সিটিভ আর এতটা নিখুঁত ছিল যে চুল পরিমাণ আপনি টের পাবেন না। আপনাকে ইনভলভ করলো কিভাবে, আপনি দেখলেন কিভাবে এই জিনিসটা? আমি একটু বিস্তারিত আপনার ঘটনাটা জানতে চাই। আমার ঘটনাটা আমাকে বাজারে নিয়ে যেত, তো ভাইয়া বলতো, আপনাকে বলেছিল যে তোমাকে এই বিদ্যাটা শেখাবার জন্য নিয়ে যাচ্ছি, নাকি এমনিতেই নিয়ে বলতো বাজারে নিয়ে যাবো, তো বাজারে গেতাম, তো বাজার ব্যাগ হাতে দিত, বলতো আমি যা দেই তার সাথে সে বাসায় নিয়ে যাবি, কোনো কোথাও জিজ্ঞেস করবি না, যদি ব্যাগে কিছু পড়ছে সাথে সাথে ব্যাগে নিয়ে যাবি, তো সাথে সাথে বাসায় নিয়ে চলে যাবি। হ্যাঁ, তো মাছ কিনতে যায় এক পর্যায়ে, তো বাজারটার নাম বলবো না, আমার এলাকার একটা বাজার আছে, তো ওই বাজারটা যায়, তো বলতেছে আমি যখন কাস্টমার সাথে একটু নাড়াচাড়া করবো হাটটা, তুই আমার পাশে থাকবি। তো ঠিক আছে পাশে থাকবো। তখন সে বাজারের সামনে যে সেই দোকানদারের মাছের দাম জিজ্ঞেস করতেছে, কথা বলা অবস্থায় দাম জিজ্ঞেস করতেছে, আর পকেটটা যখন মাছ কিনতে যায় তখন উবুধ হয়ে থাকে, তো পকেটটা ফুলা থাকে। তো কি করলো, একটা সময় না সে পকেট থেকে ফোনটা নিয়ে নিল, তো নিয়ে সাথে সাথে আমার ব্যাগে দিয়ে দিল, আমি সাথে সাথে চলে আসলাম। তো চলে আসার পরে তখন বলতেছে আমার মোবাইল কোথায়, তখন সে বলতেছে কই দেখি না তো, আমার মোবাইলটা আমি নেইনি। তো সবাইকে দেখা যায় ওখানে তার মোবাইল নেই, সেখান থেকে আমি চলে আসি। তো এভাবে কাজ করে দেখা যায় সেই মোবাইলটা আমি নিয়ে আসা পড়তাম। আপনার জীবনের প্রথম কাজ এটা? প্রথম কাজই ওইটা। বড় ভাইকে সহযোগিতা করে? বড় ভাইকে আমার সহযোগিতা, সবার বড় আর আমি সবার ছোট। আচ্ছা, তো ওইখান থেকে আমি জানার ব্যাপারটা। আপনার বয়স কত তখন যখন আপনি কাজটা করলেন? বয়স তখন ছিল 10-11। লেখাপড়া করছেন ওই সময়? কোনো খেয়াল নেই। এবং আপনার এই বড় ভাই এইসব কাজ করেই সংসার চালাতো? বাবা কি ছিলেন? আমার বাবা ওই যে জুট ব্যবসায়ী ছিলেন। মারা যাওয়ার পরে অবস্থা সংসার হাল ধরতে হবে। 5 ভাই 3 বোন তো বড়টার বিয়ে হয়ে গেছে, এখন তো 7জন, তার ভিতরে তার ঘরে 2টা মেয়ে আছে, তার ওয়াইফ আছে। আপনি যখন এই জিনিসটা বুঝলেন যে বড় ভাই যে কাজটা করছে এটা ঠিক না, প্রথম দিনই তো বুঝে গেলেন? হ্যাঁ, প্রথম দিনই কিছুটা বুঝতে পারছি। ওই সময়টাতে উনি ড্রাগও নিচ্ছে? হ্যাঁ, ওই সময় নিয়মিত ড্রাগ নিচ্ছে। তার মানে আপনি এগুলো বুঝেও এগুলো থেকে সরে আসতে চাচ্ছিলেন না, নাকি ফ্যামিলি মেম্বার বাকি যারা আছে তারাও বুঝতো কিন্তু মেনে নিয়েছিল? কারণ সংসারের অভাব, তো সংসার তো চালাতে হবে। আপনি দেখা যায় দিন মজুরিতে কয় টাকা পাবেন, তখন চালের কেজি ছিল 60 টাকা। তো সেই চাল কিন্তু 60 টাকা আমাদের খাওয়া দাওয়ার সামর্থ্য ছিল না, 2টা রুমের ভাড়া দিতে হতো, তার সংসার, তার বাচ্চা কাচ্চা, তারপরে বাজার সদাই। তো তখন দেখা যায় করতে পারতো, কিন্তু এই পকেট মারের কাজটা এটা তো খুব রিস্কি কাজ, মানুষের জিনিস চুরি করা খুব রিস্কি কাজ। এই কাজটা কেন করতো? আগে থেকে কি এসবের সাথে ইনভলভ ছিল? আমি যখন বুঝতে চেষ্টা করলাম তখন বুঝতে আসলে সেই কাজটার ইনভলভ ছিল। তার জীবনে কোনো কাজই করতে পারতেন না সে এটা ছাড়া। ও মাই গড!
তারপর দেখা যাচ্ছে ওইখান থেকে আমি আপনাকে জড়ায় কিভাবে ধীরে ধীরে, এই ঘটনার পরে কি ঘটলো? এই ঘটনার পরে আমি আর তার পরবর্তী ভয় পেয়ে যাই, তো আমি এখানে আর লিপ্ত হই না। আমি সাথে সাথে ভাইয়ের কাছ থেকে অনেক মেজো ভাইয়া গেছে একটা, তো ওই ভাইয়া আবার কম্পিউটারে কাজ গান ডাউনলোড করতো, ভাইয়াকে কেটে বললাম ভাই এরকম আমার পক্ষে সম্ভব না, তো কি করবো আমি যাই না। তখন আমাদের কোনো দুর্ঘটনা ঘটেছিল? হ্যাঁ অনেক, আমার সাথে ঘটেনি কিন্তু আমার বড় ভাইয়ের সাথে অনেক ঘটছে। কিরকম কি হয়েছে? দেখা যায় সবসময় তো কাজটা অ্যাকুরেট হয় না, মাঝে মাঝে কিছু বুদ্ধির লোক আছে তো তারা ধরে ফেলে, ধরে তাদের সাথে আরো যারা আছে তারা মারধর করে, এবং আমার ভাইয়ের সাথে তো আরো 3-4 জন আছে, তারা অফিসার সে যায় কি চুরি করছে মেরে ধরে বাস তাকে সরে সে আসে বলো স্পট থেকে, মানে গণপিটুনি যেটাকে বলে। গণপিটুনি বলে, পিটানি বলতে বাসেরটা বাসে শেষ হয়ে যায়, তো মাঝে মাঝে যদি আবার পুলিশও ধরা হয়। হ্যাঁ তারপর তো এগুলো দেখা যাচ্ছে এরকম নিয়মিত হয়। এগুলো এই ফোনটি আবার কারা কিনে? এই ফোনটি কিনে হচ্ছে গুলিস্তানের নিচে দেখবেন কি অনেকগুলো ফোনের মার্কেট আছে, তো তাদের সাথে আমাদের ভাইয়ের একটা লিঙ্ক আছে, তারা এই ফোনগুলো আমাদের বাসায় নিয়ে যাবে, এবং কি একটা ওসিও ছিল, ওই ওসিও আমার কাছ থেকে নিয়ে যেত। ওসি কিন্তু দেখতেছে যে আমার ভাইয়া ড্রাগস নিচ্ছে, ফোন লেনদেন হচ্ছে, সবকিছু বিষয়ে সবই জানে, তো ওই ফোনও লেনদেন করতো। তো আমাদের ঘরটা এমন ছিল যেখানে হাত দিবেন সেখানেই ফোন, সুকেসের ডানে বামে যেখানে হাত দিবেন। তার মানে ফ্যামিলি মেম্বার প্রত্যেকেই জানতো বিষয়টা? প্রত্যেকেই জানতো, শুধু আমি জানতাম না। তো আমার মেজো ভাইকে নিয়ে কাজ করে, তো আমার ভাইয়াও এরকম, আরো মেজো ভাইও জড়িত ছিল, পুরোপুরি আমার ভাইয়াকে জড়িত করে ফেলছিল। আচ্ছা। তো আমার ভাই এমন মার খাইছে পুলিশের হাতে, তো তারপর থেকে ভাইয়া সরে যায়। তো দেখা যায় এখন এটা আর হচ্ছে না, তো এখন ভাইয়ারা বড় হয়েছে, যে যার মতো হচ্ছে। তো এক ভাইয়া কি করলো, বিয়ে করে সরে গেল। তো ওই ভাইয়া সরে যাওয়ার পরে, সে বিয়ে করার পরে সে সংসার চালাতে পারছে না, তো সে কি করবে, সে ওই কাজে লিপ্ত হলো। তো সে প্রথম 2-3 দিন ভালোই ছিল, পরে দেখা যায় সে এমন মার খেয়েছে, সে মার খাওয়ার পরে সে তার শিক্ষা হয়ে গেছে, তো সে চলে আসে, সে এখানে আর যায় না। তো আমার ভাইয়া নিয়মিত এখন কাজ করতেছে। এখন দেখা যায় মেয়ে 2টা বড় হচ্ছে, দেখা যায় মেয়েটি বড় হচ্ছে, মেয়েটি জানতে পারলে বিয়ে হবে না, সে সমস্যা হবে। এখন কি করলো, আস্তে আস্তে সে এখান থেকে বিরত নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু বিরতি নেওয়ার আগে যে নিবে, সে ড্রাগসটা তো ছাড়তে হবে, সেটা কিভাবে? তো রিহাবে দেওয়া হলো, রিহাবে একবার দেওয়া হলো, সেই রিহাব থেকে যে মোটামুটি ভালো ছিল কয়দিন, কিন্তু ব্যবসা ছাড়া, ওই কাজ ছাড়া কোনো কাজ করতে পারে না, এই পকেট মার ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। সে এলাকার ভিতরে একজন নামি দামি লোকই ছিল, বড়দের উঠে বসে, তো এটা ছাড়া পারতেছে না। তো কি গেলো, তাকে বাইরে সৌদি আরব পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা। বলতে ওখানে যে কাজকাম করবে, তো পুরান ঢাকায় কি আপনাদের নিজেদের বাড়ি? পুরান ঢাকায় নিজেদের বাড়ি ছিল, এবং কামরাঙ্গি চরে ছিল, দুটোটাই বিক্রি হয়ে গেছে শুধু আমার ভাইয়ের কারণে। আর বাবা কি অসুস্থ ছিল, এই যিনি পকেট মার করছেন এটার কারণে? হ্যাঁ, দেখা বাড়ি ছিল, ছেলেমেয়েদেরকে লেখাপড়া করেনি আপনার বাবা মা? লেখাপড়া বাবা মা বলতে আমার ভাইয়া ম্যাট্রিক পাস, মোটামুটি আমার সব ভাইয়াই লেখাপড়া করছে, করার পরেও এই পেশাতে জড়িত হয়েছে। কেন? ও যে আর কোন তো কাজ খুঁজে পাচ্ছে না, সন্ত্রাসী করতো, সন্ত্রাসী এখন তো মানে যাদের সঙ্গে মিশতো তারা এই ধরনের কাজ করতো, সঙ্গদোষ যেটাকে বলে। সঙ্গদোষ বলতে এটা ওই এলাকায় একজন, তারপর হচ্ছে আপনার এই তেজগাঁও একজন, মানে বিভিন্ন ধরনের এলাকা থেকে এক একজন করে এটা গ্রুপে। আর যারা যারা ছিল তাদের 14 গোষ্ঠী, তারা যা না জানতো তাদের ফ্যামিলি মেম্বার জানতো যেগুলো হচ্ছে। মানে এই একটা এলাকায় একজনের নিয়ন্ত্রণ, একজন নিত। পুরান ঢাকাটা আপনার ভাইয়ের নিয়ন্ত্রণে ছিল। তো এখান থেকে নিত, এখান থেকে দেখা যায় আমার ভাইয়াকে নিত, তো আরেক জায়গায় তার একজন নিত, এরকম একটা গ্রুপ হতো, 4-5টা গ্রুপ হতো। তো গ্রুপের ভিতরে 4-5 জন 4-5 জায়গায় ছিটে ছটে হয়ে গেত। তো সব একটা মাথা থাকে যে আজকে যে কাজটা করতে যাব, ওই কাজ থেকে ভাগ দিয়ে সবাই মিলে ভাগ পেত। তো ওইখান থেকে ভাইয়ারা নিয়ে আসতো। আবার আমার ভাইয়া আমার আরেক ভাইয়াকে নিয়ে সে একাই করতো। আচ্ছা। তো একাই করতো, এরকম আন্তদন্ত খাইতো। তো আমার ভাবিরও মোটামুটি সংসারটা ভালোই চলতেছে। তো এখন দেখা যায় ভাই আর পারতেছে না শিক্ষক কাজে, তো তারপর বাইরে চলে যায়। বাইরে যেও সে এই কাজে লিপ্ত হয়ে যেতে চাচ্ছিল, বুঝতে পারছে যে বাংলাদেশে একই কাজ করছে, ট্রাই করতে চাইছিল যে হজ করে যে আমি সাথে সাথে এখান থেকে কেটে পড়বো, আমি সেই কাজটা করবো, সে ট্রাই করতে চাচ্ছিল। কিন্তু সেটা আর হয়নি, তাকে ধরে নিয়ে যায়। তো পুলিশ ধরে নিয়ে যায়। তো আমরা তো জানি সে কাজ করতেছে, আর যে যার দ্বারা পাঠাইছি সেও নিখোঁজ হয়ে গেছে। তো প্রপারলি দেখা যাচ্ছে এখানে আর যোগাযোগ নেই ভাইয়ের সাথে, বেঁচে আছে কিনা মরে আছে তাও জানি না। তো এখন তো পুরো সংসারটা কি হবে? তো অমন টাইমে আমার যে বড় আপাটাকে বিয়ে দিয়েছি, তো ওর একটা ভাই ছিল, তার একটা ছোটো ভাই ছিল, তো আমার একটা মেজো বোন ছিল, তার সাথে তার একটা অ্যাফেয়ার হয়, তারপর তাকে ভাগায় নিয়ে যায়। তো ভাগিয়ে নিয়ে যাওয়ার আগে সে ছোটো বোনটা আমার ভাবি চাকরিতে ঢুকে, তারপর যে আরেকটা ভাইয়া ওই কাজে লিপ্ত ছিল, সে আলাদা হয়ে সে বিয়ে করলো। তো তারও ওয়াইফ চাকরি করে। তারপর দেখা যাচ্ছে তাদের দুজনের চাকরি করতেছে, আমার রান্না করে দিচ্ছে, আমি সেই খাবারটা নিয়ে গার্মেন্টসে দিয়ে আসতেছি খাবারটা। আপনার মা কি করতো একটা কথা বলেন তো? এই যে আপনি তো জানতো যে ছেলে এইসব পকেট মারি করে এইসব পয়সা টয়সা নিয়ে আসতেছে। পকেট মারের কথা আমি জানি না, কিন্তু আমার মা যখন মারা যায়, তারা আমার বাবা মারা যায় তার 1 বছর পরে মারা যায়। আচ্ছা। 1 বছর পরে সেও শুক্রবারে মারা যায়। আর আমার মা এত সুন্দর ছিল
এলাকার ভিতরে বলা যায় ওয়ান পিস ছিল। আমার মার ছবিও আছে, যে দেখতে বলতো এটা সে নায়িকা না সে ছেড়ে কি জানতো যে তার সন্তান এইসব কাজ করে? সম্ভবত জানতো, কারণ আমি তখন বয়সে ছোট ছিলাম, আমি এত কিছু বুঝতাম না। আচ্ছা, আপনার এলাকার লোকজন আশেপাশে জানতো না যে আপনার ভাই এই এটা কাজ তো করে? বাইরে সাইডে হচ্ছে, একটু বাইরে। আর আচ্ছা। আমরা এটাকে সব সময় গুরুত্বপূর্ণ ভাবে দেখতাম, গোপন রাখতেন, মানে সব ফ্যামিলি মেম্বাররা এটাকে ফ্যামিলি মেম্বার একদম গোপন রাখতেন। ওকে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে বাইরে চলে গেল। তো বাইরে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি সেটা সে নিয়ন্ত্রণ আনতে পারলো না, তাকে ধরে নিয়ে গেল। এখন তো কি হবে, সংসার মানে বাইরে গিয়েও সে পকেটমারি করেছে, তারপরে পুলিশ ধরে নিয়ে গেছে তাকে? ধরে নিয়ে গেছে। তো দেখা যাচ্ছে কি এখন তো সংসারটা পুরোই বড় ভাবে আন্ডারে চলে গেল। তো বড় ভাবে কি করবে, গার্মেন্টসে ঢুকলো মেয়ে দুইটাকে রেখে। তারপরে আমার আরেকটা ভাবি আছে যেটাকে বিয়ে করলো, তার দুজনে গার্মেন্টসে ঢুকলো, তারাই সংসারটা চালাচ্ছে। তার ভিতরে আমার ভাই একটা। তখন বয়স কত আপনার? তখন বয়স সম্ভবত 12 হবে। আপনি কি নিজের হাতে দুই একটা কাজ করেছেন এরকম পকেটমারি কাজ? ওই একবার গিয়ে ধরা? একবারে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে। আচ্ছা। তারপর আমি কখনো ট্রাই করিনি। তো তারপরে আমার ভাইয়া ওখানে নেই, তারপর এখানে আমার ভাবি সংসার চালাচ্ছে। তো এটাকে কি করতে হবে, ভাবি যখন সংসার চালাচ্ছে তো রান্না বাড়া করে দেয় বা আমি খাবারটা দিয়ে আসি। এখন আমার বোন যে ছেলের সাথে চলে গেছে, এখন তো রান্না বাড়া কি করবে? তো তারপরে আমার ভাবির বড় মাকে, মানে মাকে নিয়ে আসলো, আমার মা ওই যে সে রান্না বাড়া করে দিল। তারপরে এরকম চললো, মোটামুটি চলতেছে, বড় হলাম। তো এক পর্যায়ে 2011 সাল, তো এখন তো আমার চাকরি করতে হবে, যেটা আমি একটু বড় হয়েছি। পড়াশোনা কতদূর পর্যন্ত হয়েছে? পড়াশোনা বলতে আমার এখন খেলা আছে, আমার ভাই হাত ধরে নিয়ে যে আমাকে স্কুলে দিয়ে আসতো। দুষ্টামি ফাজলামি করতাম, তো 1 পড়ছি, 2 ফেল করছি। তো আবার 2 ক্লাস 2 আমাকে আবার রাখা হলো। তো 2 পড়ে আমি আবার লেখাপড়া ছেড়ে দিই। তো তখন বাজার আনতে দিত, বাজার আনতে দিলে দেখা যাচ্ছে সবকিছু থেকে 2 টাকা করে নিয়ে নিতাম। যখন আলু ছিল 8 টাকা, বাসায় এসে বলতাম 10 টাকা। তারপরে দেখা যাচ্ছে এরকম ভাবে 10 টাকা। টাকাগুলো চুরি করতেন, এগুলো কি করতেন এই পয়সা দিয়ে? এগুলো নিয়ে সব ভিডিও গেমসে চলে যেতাম। ভিডিও গেমসে গিয়ে ভিডিও গেমস খেলতাম, কিন্তু আউট কোনো নেশা ছিল না আমার। আপনাকে হাত খরচ দেওয়া হতো না বাড়ি থেকে? বাড়ি থেকে হাত খরচ বলতে ওই আগে যে 10 টাকা করে দিত ওইটাই, আর এছাড়া আর কোনো বছরে একবার যদি আসতো তো দেখা যাচ্ছে ওই একবার কাপড় চোপড় কিনে দিত। তো ঈদ যখন আসতো তখন একটা জিনিস ভাবতাম যে সবার পকেটে 100 টাকা নোট, 200 টাকা, 50 টাকা নোট, আমার কাছে কেন নাই? হ্যাঁ। তো আমার পকেটেও থাকতো না। তো আমি কিছু খুব মন খারাপ লাগতো। তো এটা নিয়ে আর মন খারাপ করতাম না, হয়তো নেই, এখন ছোট যার কারণে। তো 10-20 টাকা নিয়েই বন্ধুদের সাথে ঘুরতাম, আড্ডা দিতাম, ওই পর্যন্তই শেষ। তো এক পর্যায়ে হঠাৎ করে আমার ভাইয়া বলে যে ঠিক আছে তোকে ফোনের দোকানে দিয়ে দিই, তুই মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখ। আচ্ছা। তো মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখতে গেলে দেখা যায় ওখানে কাজ শিখছি, তো আমার ব্রেনটে ঢুকতেছে না। আচ্ছা। তো আমি বললাম যে আমি কম্পিউটার কাজ শিখবো। ঠিক আছে, কম্পিউটারের কাজ শিখবি, গান ডাউনলোড করবে, এগুলো করবে, ঠিক আছে, এগুলো করে। তো এগুলো লিপ্ত হয়ে গেলাম। তো এক পর্যায়ে কাজটা শেখার পরে তো দেখা যাচ্ছে ভালোই আমি কাজ জানি। তো আমার ভাইয়া এক পর্যায়ে দোকানটা ছেড়ে দেয় বলতে কি আমার ভাইয়াও সংসার চালাচ্ছিল, কিন্তু ভাইয়া সংসার চালাতে যে দোকানে ভাড়া দিতে পারছে না। ওই ভাই যে ভাই পকেটমারি করতো সেই ভাই নাকি অন্য একটা? উনি তো সৌদি আরবে গিয়ে জেলে। হ্যাঁ, ওটা তো জেলে, ওটা তো আমার নিখোঁজ। হ্যাঁ। তো দেখা যাচ্ছে কি করব, এখন দেখা যায় ভাইয়াটা সংসারের টাকা দিতে গেলে দোকান ভাড়াটা দিতে পারছেন। দোকানটা হচ্ছে এমন একজনের, আপনি দোকানটা নিয়েছেন, তো আপনার কাছ থেকে আমি আলাদা একটা সাইট নিয়ে নিলাম। আচ্ছা। তো এখান থেকে মাসে 2500 টাকা করে দিতে হবে কম্পিউটারই ওরে। তো ভাইয়া ওই সময় ছিল 1 GB মেমোরি কার্ড, 500 GB। তো 512 আর ওইখান থেকে দেখা যায় 128, এগুলো মেমোরি লোড করলে সারাদিনে 500, 700, 800, 1000 টাকা এসে পড়ে। তো দেখা যায় তখন এরকম ভাবে চলতেছে। তো এক পর্যায়ে দেখা যায় দোকানের ভাড়াটা আটকে ফেলে। তো ভাইয়াকে মানা করে দেয়। আমিও তখন একটা মাস সামনে কি করব, তখন আমি এলিফ্যান্ট রোডে আমার একটা ফ্রেন্ডের ধারে আমি একটা মাস চাকরি নিই। তো আমাকে সেখানে বলা হয়েছে যে তুমি পুরো রমজান মাস চাকরি করবে, তোমাকে 1500 টাকা দেওয়া হবে। তো 1500 টাকা নিয়ে কি করবো, 1500 টাকা কাকে দেবো? তো 1500 টাকা বেতনে কি হয়, আমার হয় না। আমি বাসা থেকে বললাম যে ভাবি এমন আমার তো 1500 টাকা বেতন, তো আমি যদি আপনার কাছে 3 বেলা খাই, তখন দেখা 3 বেলা নিয়ে তো দেখা 1000 টাকা দিতে হবে। তা ভাড়াও আছে আমার 1500 টাকা। তো তখন আমরা ওই যে আমার যে ভাইটা কম্পিউটার কাজ করতো, তখন আমরা এক পর্যায়ে আলাদা হয়ে যাই। আচ্ছা। 2 ভাই। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া যে এরকম এত টাকা বেতন, তো আমি কিভাবে চলবো? তো ভাইয়া বলে যে ভাবিকে বল যে তোকে খাওয়াতে। তো ঠিক আছে বললাম ভাবিকে, আমি ভাবি আমার কাছে 2 বেলা খাবো, তো আপনাকে আমি কিছু টাকা দিই। ভাবি বলে না 2 বেলা না, 3 বেলা খেতে হবে। আমি ভাবি 3 বেলা যদি খাই তাহলে তো আমার টাকাটা দেওয়া হবে, পুরো টাকা যদি আপনাকে দিয়ে দিই তাহলে তো আমার ঘর ভাড়া হবে না। তো এরকম কান্নাকাটি করতেছে, ভাইকে বলতেছি। তো ভাবির কাছে আসলো ভাইয়া, বলতে যে খাওয়াবেন না কেন? না এরকমই। তো এক পর্যায়ে আমি কান্নাকাটি করে চলে আসি। তো এখানে আর হয় না। তো আমার যে একটা ছোটো বোন ছিল, তাকে নিয়ে আমরা একটা আলাদা রুম নিলাম, নিয়ে ভাইয়া কাজ করে আমিও কাজ করি। তো
মোটামুটি চলে। দেখলাম 2 মাস করার পরে এখন আর হচ্ছে না। তার ভিতরে 50 টাকা সপ্তাহে দিত। তো আমার একটা ফ্রেন্ড ছিল, তো প্রেম করতো। তো দেখা যাচ্ছে প্রেম করতো, ও আমাকে ছাড়া কিছুই বুঝে না ছেলেটা, এবং কি মেয়েটা কিছু বুঝে না। ও যদি কোথাও যায়, আরিয়ান ভাই কেন, আরিয়ান ভাইকে ছাড়া যাবো না। টিএসসি যেতাম, যেখানে যেতাম আরিয়ান ভাইয়া সবসময় আরিয়ান ভাইয়া। তো ওখানে যে যাবো, একদিন বৃহস্পতিবার চকে এসে আমার দোকানের সামনে দাঁড়া দিছে। তো আমি তো দোকানদার বলতে পারছি না যে আমাকে ছুটি লাগবে। পরে বলতেছে কি হয়েছে, তো আমি বলি যে আমার ছুটি লাগবে। কেন? আমি কি, আমার ভাবি অসুস্থ। কয় ভাবি অসুস্থ মানে? পরে যাই বললো হ্যাঁ আমার ভাবি অসুস্থ। পরে কয় আচ্ছা ঠিক আছে 50 টাকা নাও। আর আমি যেতে নিয়েছি, পরে আমার ডাকছি, কয় বলো। তো দাঁড়াও, আমি বলছি জি। কয় তুমি যে মিথ্যা কথা বলছো সেটা আমি জানতে পারছি, তো এইরকম আর মিথ্যা কথা বলবা না, ঠিক আছে? তো সপ্তাহে 50 টাকা দেয়। তো 50 টাকা নিয়ে আমি ওই ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চাই, তো ওই রাতে 50 টাকা ভাঙ্গা হয়ে যায়। আচ্ছা। তো সারা সপ্তাহ আমার তো আবার সে আগের মতো হোটেলে যে 10 টাকা দিয়ে দুপুরে খেতাম আর সকালে না খেয়ে যেতাম। ওকে। তো এরকম 2 মাস চাকরি করলাম। তো ভাবি বলে যে, ওই যে গার্মেন্টস চাকরি করতেছে, তো ভাবি বলে যে এরকম তো হয় না, আয় তোরা গার্মেন্টসে নিয়ে যাই, তুই গার্মেন্টসে চাকরি কর। 2011 সালে না হয়তো 2012 সালে এমনই হবে। তো আমাদের পুরোনো ঢাকায় একটা গার্মেন্টস ছিল, তো গার্মেন্টসের নামটা আমি বলবো না। তো এখানে নিয়ে যায়, তখন তো আমি ছোটোবেলা থেকে খুব একটু পরিষ্কার এবং কি স্মার্টলি ভাবে চলার চেষ্টা করতাম। তো এখানে নিয়ে যায়, তো লাইফে ফার্স্ট আমি গার্মেন্টসে ঢুকি। তো গার্মেন্টসে ঢুকার পরে বয়স কম, জন্মদিন আমাকে নিবে না। তো আমি তো কান্নাকাটি করতেছি, নিবে না, এখন আমি কি করব? তো কান্নাকাটি করতেছি, তখন এক পর্যায়ে আমার এক সুপারভাইজার বলে যে তোমাকে নিতে পারি, তোমার জন্ম নিবন্ধনটা যদি একটু বয়স বাড়িয়ে দেওয়া যায় তাহলে তোমাকে নেওয়া যাবে। তো আমি বলি যে সেটাই করেন। কয়েক কিছু টাকা লাগবে জন্ম নিবন্ধন করতে। তো আমি কাছে দেবো আপনাকে। পরে আমাকে জয়েন দেওয়া হলো আর শিখিয়ে দিল, যদি কোনো অফিসার এসে বলে তুমি আগে কোথায় চাকরি করছো, তো অমুক গার্মেন্টসের নাম বলবা। তো আমাকে শিখিয়ে দিচ্ছে, আমি গার্মেন্টসের নাম বলছি। এক্সপিরিয়েন্সও বলবা যে 1 বছর, বাকিটা ম্যানেজ করে নেব। ওকে। তো মোটামুটি হ্যাঁ আমি চাকরি করতেছি, তো মোটামুটি হলো। তো ওখানে অনেক মেয়ে ছেলে, যখন ফ্লোরে ঢুকলাম সবাই আমার দিকে তাকিয়ে থাকলো। তো ফ্লোরের ভিতরে আমার মনে হচ্ছে যে আমি সবার ছোট। তো সবাই আমাকে আদর করতো, সবাই আমাকে দেখাশোনা করতো, মেয়েরা খুব ভালোই দেখতো। তো এরকম 3-4 মাস চাকরি করার পরে আমাকে বকা দেয় ইনচার্জ। ফ্লালিংয়ে মাল চলতেছে, তো ফ্লালিংয়ে মালে তো খুব ভুসকা উঠে। তো ফ্লালিংয়ে মাল চলতেছে, ভুসকা উঠে। তো এখানে দেখা যাচ্ছে আমি সবসময় রুমাল মুখে দিয়ে কাজ করতাম। তো আমার ওই ইনচার্জটা বলতেছে তুমি রুমাল মুখে দিয়ে কাজ করতে পারবে না। তো আমি দ্বিতীয়বার আবার রুমাল মুখে দিয়ে কাজ করতেছি, তখন সে আমাকে আইসা বকাবাধ্য করলো। তো আমি আমার সুপারভাইজারকে বললাম যে ও আমাকে বকাবাধ্য করছে। তো এক পর্যায়ে আমি আমার বন্ধুদের খবর দিই, তাকে আমি মারবো। আমি এলাকার ছিলাম, ও ছিল খোলামুড়া থাকতো, আমি পুরান ঢাকা থাকতাম, আমি ওকে মারবো। তো এটা তার কানে যায়। তো যাওয়ার পরে আমাকে বসায় বলে ঠিক আছে সরি টরি, এইভাবে বাদ দে, যা হয়েছে হয়েছে। তো আমি কাজ করতে থাকি। তো কাজ করা থেকে দেখা যাচ্ছে একটা মেয়ে আমাকে পছন্দ করলো, সে কোয়ালিটি ছিল। আচ্ছা। বয়স আমার 3-4 বছর বড়। আচ্ছা। যখন আমি যেতাম তখন আমি মানে পারফিউম কেনার তো সম্ভব না, আমি আতর কিনলাম। আতর কিনে বাস আতর মেরেটের সকালে অফিসে যেতাম। আচ্ছা। হ্যান্ডসামলি হয়ে। তো যাওয়া আসা হতো। তখন কোয়ালিটি আমাকে বলতেছে, ডাক দিয়ে বলে শোনো কি তোমার ঘ্রাণটা খুব সুন্দর। আমি কি জি ঠিক আছে। মেয়েটা? হ্যাঁ মেয়েটা আমাকে বলতেছে। তো তখন এক পর্যায়ে না মেয়েটা আমাকে ডাক দিয়ে প্রপোজ করলো। তো প্রপোজ করলো, ঠিক আছে। আমি তখন ভালোবাসা বুঝি না। তো প্রপোজ করলো যে বলছো ঠিক আছে দুজনে। তো মোটামুটি কথাবার্তা হচ্ছে, একদিন দুজনেই বেতন পেলাম। তো আমার বেতন ধরা হলো 3000 টাকা, লাইফের ফার্স্ট। আমি বেতন আনতে যাবো, মানে আমার যেতে ইচ্ছে হচ্ছে না, তার ভিতরে আমি সাহসও পাচ্ছি না বেতনটা কীভাবে নিতে যাব, কীভাবে কী করব। পরে সুপারভাইজার নিয়ে দিল। তো ওই মাসে আমিও বেতন নিলাম, ও বেতন নিল, নিয়ে আমরা টিএসসি ঘুরতে গেলাম। তো টিএসসি ঘুরতে গেলাম, লাইফের ফার্স্ট আমি কোনো মেয়ের হাত ধরি। প্রায় রাতে 10টা-11টা বেজে গেল। তো ওই ভার্সিটির কিছু স্টুডেন্ট আসলো। তো ওইখানে আমাকে কিছু ছেলে ধরলো, বললো এত রাতে এখানে কি করো, এই সেই। পরে থাইথাপুর দিয়ে কান ধরিয়ে চলে আসলাম। তো চলে আসার পরে ওকে আমার ওই ইনচার্জটা জানতো আমি খুব কাজের প্রতি খুবই মনোযোগী ছিলাম, খুব ভালো ছিলাম। এক্সপোর্টের কোনো সার আসলে আমার কাছে আগে আসতে হতো। দেখা যায় 1 লাখ মালের অর্ডার দিচ্ছে, 1 লাখ মালের ভিতরে 2000 মাল কিন্তু আপনার একটু ডিপেট হবে। তো যখন ভাইরা আসতো তখন ভাইরা কিন্তু সই দিয়ে কার্টনে মাল নিয়ে যাবে। তো এটার ভিতরে আমি খুব এক্সপিরিয়েন্স ছিলাম আর আমার উপর সবাই ভরসা করতো। তো দেখা যাচ্ছে আমি ওইখানটার ভিতরে মালটা পাস করে দিয়ে দিতাম, মানে দিয়ে বলতে যে আমি পাস করে দিই, চুরি চামারি করে মালটা শো করে দিই, তো পাস করে দিই। তো পাস করে দেওয়ার পর ওখানে আমি মোটামুটি খুব
ফেমাস হয়ে যাই স্যারেদের কাছে। ইনচার্জ ম্যানেজার আমার কথা উঠে বসে, আমি অনেক ফ্রি। তো এক পর্যায়ে আমি শুনতে পারছি আমার ইনচার্জ যে ওই মেয়েকে আমি পছন্দ করি, তো ওই মেয়েকে কীভাবে বলবো, আমি বললে তো হবে না, এটা আমাকে বলার সাহসও পাবে না। তো ওই মেয়েটাকে একটা চুরির অপবাদ দিল। চুরির অপবাদ বলতে কি, তার ব্যাগে একটা শার্ট ঢুকিয়ে দিল। তো দেওয়ার পরে মেয়েটা যখন বের হচ্ছে নিজের নামছে সিকিউরিটি, তখন মেয়েকে চেক আপ করলো, দাঁড়াও তুমি, তোমার ব্যাগে কি দেখা যাচ্ছে? কই না তো কিছু না। পরে দেখে যে মেয়ে ব্যাগের শার্ট। মেয়ে চিৎকার পেরে কান্নাকাটি করে বলতেছে আমি এই কাজটা করিনি। তারপরে মেয়েকে বের করে দেওয়া হলো। তো এখান থেকে বের করে দেওয়া হলো, আমিও মোটামুটি অনেক আপসেট, অনেক কান্নাকাটি করলাম, এই সেই করলাম। তো কিছুদিন হলো তাকে ভুলে গেলাম। তারপর দেখা যাচ্ছে চলতেছে, একটা মেয়ে আসলো হঠাৎ করে, মাস শেষ নতুন করে জয়েন দিবে। মেয়েটা আসলো, মেয়েটার কিছু একটা ডিফেক্ট ছিল, কিছু একটা বলতে মেয়েটা অনেক সুন্দর ছিল, কিন্তু ওই এক পদে সাদা সাদা ধাপা ধাপা দাগ আছে না, ওইটা। তো ওইটা অনেক মানে সবাই তাকে ঢোকার পরেই না প্রত্যেক সপ্তাহে তার কাছে প্রপোজ আসতেছে, সে অ্যাকসেপ্ট করতেছে না, কারণ সে প্যাটের দায় আসছে, সে অ্যাকসেপ্ট করতেছে না। তো এক পর্যায়ে না আমার একটা ফ্রেন্ড বললো ওর সাথে কি রিলেশন করতে পারবি? আমি বললো ওর সাথে রিলেশন করার কী হলো, আমি যখন তখন তাকে আমি কি প্রপোজ করবো, সে আমাকে বললো না পারবি না। তো একটা বাজি ধরলো, আমি ঠিক আছে যা, তোকে 40 দিনের ভিতরে দেখিয়ে দেবো। তো তাকে আমি আসতাম যেতাম আমি বাটন সেকশনে ওকে ঢুকানো হয়েছে। তো আমি এখান থেকে এক পর্যায়ে না মেয়ের প্রতি আমি একটা দুর্বলতা দেখাই। তো দুর্বলতা দেখায় আর আমি ইনচার্জকে বলি এই মেয়েকে আমার সাথে দিবেন, যখন আমি কোনো কাজ করবো মেয়েকে আমার হেল্পার হিসেবে দিবেন। তো মেয়েকে দিত, কথাবার্তা বলতাম এই সেই। তো কথাবার্তা বলার পরে এক মেয়ে আমার প্রতি দুর্বল হয়ে যায়। তো এতটুকুই ছিল। তো দুর্বল হয়ে যাওয়ার পরে তো আমি এক সময় বলতেছে আমি শুনছি আপনি নাকি আমাকে বাজি ধরে আপনি আমার সাথে রিলেশন করতেছে। আমি বলি যে না, এটা ভুল বলছে। পরে আমি বলি তোমার নাম্বারটা দেওয়া? পরে হ্যাঁ বলে দেওয়া যাবে। পরে নাম্বারটা নিয়ে কথা বললাম। তো 39 দিনের মাথায় মেয়েকে আমি প্রপোজ করলাম। তো মেয়ে আমাকে প্রপোজ করলো। তো এভাবে চলতেছে। তো ওই যে আমি বললাম না এর আগে যে আমার ফ্রেন্ডের ওই যে চকে নিয়ে যে মেয়েটার সাথে রিলেশন করলো, এর ভিতরে মেয়েরও বিয়ে হয়ে গেছে। তো ওই মেয়ে সংসার করতেছে ওইখানে। তো ওইখানে গাজীপুর সংসার করতেছে। তো ওই মেয়েকে আমি ঈদের দিন আসলো, বন্ধ টন্ধ পাইলাম। তো মেয়েকে আমি ওখানে নিয়ে গেলাম, সকালে নিয়ে গেলাম। এখানে একদিন তো মেয়ে নিখোঁজ। কে নিছে জানতে পারলো আরিয়ান নিছে। তো আরিয়ান তো আর আসতেছে না, ফোন ওই সময় আমি খুব দামি ফোন চালাতাম। মেয়েটা আপনাকে পছন্দ করতো? মেয়েটা আমাকে খুব পছন্দ। কি নাম ছিল মেয়েটার? প্রীতি। হ্যাঁ। তো প্রীতিকে আমি প্রপোজ করলাম। তো প্রীতিকে ঈদ আসলো, আমাদের প্রথম ট্যুর হচ্ছে। তো ঈদ আসলো প্রথম। তো আমি কোথায় যাবো জায়গা খুঁজে পাচ্ছি না। তো আমার ওই ফ্রেন্ডটাকে বাসায় বললাম যে তুই কোথায়, আমরা তো আসবো তোর বাসায়। হ্যাঁ আস। পরে গেলাম, গিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে রাত হয়ে গেল। তো রাতে তাদের বাসায় থাকা হলো আমাদের। তো থাকার পরে ওরা এক সাইডে ঘুমালো, আমরা এক সাইডে ঘুমালাম। তো ওই রাতে আমার কিছু অনৈতিক ঘটনা ঘটে। প্রথমে ফার্স্ট তো ঘটার পরে যে যার মতো চলে গেল। অনৈতিক ঘটনা বলতে কি, সে তো আপনার স্ত্রী তখন? না, তাকে আমি তো বিয়ে করি, প্রপোজ করছি তাকে। মানে বিয়ের আগের ঘটনা এটা? তারপর তাকে আমি প্রপোজ করছি। তো তার সাথে আমি কিছু অনৈতিক ঘটনা ঘটার পরে কি ওনার সম্মতি ছিল? হ্যাঁ, ওনার সম্মতি ছিল। তো ফার্স্ট হওয়ার পরে ও কান্না করতেছে। তো কান্না করে বলতেছে এটা ঠিক করলা নাই, এই সেই। তো আমি বললাম যে যাক কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না, আমি তো আছি। তো এসে পড়লাম। এসে পরে ওর মা তাকে বলতেছে কোথায় গেছিলি, এই সেই নানান ধরনের তাকে বিভ্রান্তভাবে তাকে। এটা পরে আপনি জেনেছেন তাকে হ্যারাসমেন্ট করতেছে। তাকে এক পর্যায়ে পরে অফিসেও যেতে দেয়নি। পরে অনেকদিন ঠান্ডা হওয়ার পরে আমি আমার বাসায় আসলাম। তখন তো ভাইয়া কি বলবো, আমি চাকরি করি, আমি তাকে টাকা দিচ্ছি, সে আমাকে রাখতে আসে। তো ভাইয়াও বকাবাদ্য করলো। তো যাক আবার শুরু হলো আগের মতো। তো কিছুদিন যাওয়ার পরে আমি প্রিপারেশন নিলাম আমি বিয়ে করব কিভাবে। তো ওই যে বড় ভাবি আছে, ভাইয়া বিদেশ থেকে 1 বছর পরে ছাড়া পেয়ে আসলো, আমরা সবাই হতবাক। তো ভাইয়াকে বললাম বিয়ে করব। ভাইয়া বলতেছে, পরে ভাইয়া তার বয়স হয়েছে, তুই বিয়ে করবি? তুই এখনো সে বিয়ে করছ না, তখন দাঁড়িয়ে হয়নি, তুই কি বিয়ে করবি? পরে কয়দিন খুব ঝাড়াঝাড়ি করলো। তো যাওয়ার পরে আরো কদিন পরে আমি সিরিয়াস হয়ে বললাম যে আমি বিয়ে করবো শেষ। পরে ভাইয়া বলে যে আচ্ছা ঠিক আছে তুই বিয়ে করবি, আমরা তোকে বিয়ে করা দেবো। তো সবার বড় ভাইয়া কিন্তু, কারণ ভাইয়া তো অচল হয়ে গেছে। ভাইয়া বাসা থেকে চাকরি করতে পারে না, ভাবি কাজ করলে ভাইয়া খেতে পারে না তো না। আচ্ছা। তো ওই ভাইয়াকে আমি একটা কিছু টাকা দিলাম, ভাইয়াকে বললাম যে আমাকে বিয়ে করা দাও। এখানে আমার বন্ধু বান্ধবকেও বললাম, ওরা সবাই আসলো, আমার বন্ধু মাও আসলো, সবাই আমরা ফ্রেন্ডের বাসায় বিয়ে করলাম। তো বিয়ে করার পরে তাকে আমরা রেখে দিলাম। তো ওইখান থেকে তার মা বাবা আসলো, বললো যে মেয়ে দাও এই নিয়ে নানা। আচ্ছা, মানে মেয়ের বাবা মা পছন্দ করেনি আপনাদের বিষয়টা? পছন্দ টোটালি পছন্দ করতো না। ওকে, তারপর পরে পছন্দ করতো না, এর ভিতরে কারণ আছে। কারণটা হচ্ছে আমার মা বাবা নেই, কে দিবে তার কাছে? আমিও তো দিব না। আমার ছোট বোনকে যদি আমার মা বাবা না থাকে, ওর মা বাবা না থাকে, আমি কিভাবে দিব? তো এ নিয়ে অনেক কাহিনী হলো। পরে এক পর্যায়ে তারা
আর আমাদের সাথে কথা বলে না, মেয়ে আমাদের কাছে দিয়ে দিল। তো মেয়ে তো এখন আমার হাতেই, তো ও কাজ করতেছে, আমিও কাজ করতেছি। ঘর নেওয়া হয়নি, 1 মাস ঘর নেওয়া হয়নি। তারপর হঠাৎ করে আমি চাকরিটা ছেড়ে দিয়ে বলে যে ভাইয়েরগুলো আসতো, সেই ভাইয়েরগুলা এসে যখন ইন্সপেকশন করতো, ইন্সপেকশন করার পর তাদেরকে কিছু দেওয়া হতো। তো ওইটা তো গেল। তো তাদের একটা ছোট ভাইয়ের আছে, তো তারা যখন আসে লাইনে চেক করে যে মালটা কোনো ডিবেট আছে কি না, এই সেই। তো ওগুলো চেক করে তারা যখন সন্ধ্যাবেলা যায় তাদের ব্যাগ কিন্তু চেক করা হয় না, কারণ তারা আমাদের ভাইয়ের, তাদের আমরা অন্যভাবে রেসপেক্ট করি। তো তার ব্যাগ চেক করা হয় না। তো এক পর্যায়ে আমি যে গার্মেন্টসে চাকরি করতাম সেই গার্মেন্টস এমডি স্যার মারা যায়। তো তার ভাগ্নে সেই গার্মেন্টসের ইয়াটা নেয়। তো ওইখান থেকে প্রত্যেক দিনই তারা যাওয়ার সময় ব্যাগে করে 15-20টা করে শার্ট নিয়ে যেত। তো এটা আমি দেখে ফেলার পর বলে আমি বলেছি করে এটা কী হচ্ছে, যা দেখতেছো এটা কিছুই না। তো আমি এক পর্যায়ে আমি আমার এমডি স্যার তাকে আমি সরাসরি, সে আসলো একদিন মালিক মারা যাওয়ার পরে আমি কাজ করতে, সে আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছে, কেমন চলতেছে, এই সেই। বলছি জি স্যার ভালো চলতেছে। পরে এক সময় আমি অফিসে যাই, রুমে যাই। তো রুমে যেয়ে বললাম যে স্যার এটা এরকম চলতেছে, এরকম চুরি করে নিয়ে যাচ্ছে, তুমি কি কোনো প্রুফ দেখাতে পারবে? আমি বলি যে হ্যাঁ দেখাতে পারবো। যদি তুমি প্রুফ দেখাতে পারো তোমার বেতন আমি 4600 টাকা করবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো দেখা যাচ্ছে প্রুফ দেখানোর আগে তো ওই স্যারটা আবার জেনে যায়। তো জেনে যাওয়ার পরে আমাকে কি করলো, যখন ইন্সপেকশনে যাই তখন আমার পকেটে স্টিকার দেওয়া হয়, যে মালটা রেশিও দেবে সাইজ বাই সাইজ মালটা ঢুকবে তার একটা সই থাকতে হবে, নাহলে যদি এটা ভুল হয়েছে কাকে ধরবে, যে ধরবে আমি বলবো না আমি কই না, ওর হয় না। পরে ইন্সপেকশন রুমে কিছু মাল নিয়ে যায় চেক আপ করার জন্য, তো ওখানে আমার সই থাকে। আমার কিন্তু রেশিও ভুল হয়নি, আমি শিওর, আমি 100% শিওর আমার রেশিও ভুল হয়নি। তারা কি করলো, রেশিওটা ভুল করে আমাকে ডাকলো, কারণ আমার সামনে কেটে বলো এটা রেশিও ভুল, তোমাকে এখানে রাখা যাবে না, তোমাকে সুইং সেকশনে দিয়ে দিলাম। তো সুইং সেকশনে দিলে তো ফিনিশিংয়ে কী হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। তো এখানে দিয়ে দিল, আমার আর মন টিকতেছে না, ফিনিশিংয়ে ছাড়া আমি পারতেছি না, কোনোভাবে পারতেছি না, এরকম হাও মাও আমি বিশৃঙ্খলা করতেছি। তো এক পর্যায়ে আমরা 3 বন্ধু একসাথে বললাম যে আমরা চাকরি করবো না। আমি আমার একটা বন্ধুকে নিয়ে যাই, ওর বাবা মারা যায়, পরে ও অসহায় যায়, আমি ওকে নিয়ে যাই। পরে বললাম, সবাই ডিসকাস করলাম, ডিসাইড করলাম যে আমরা চলে যাবো একসাথে। 3 জন যদি চলে যাই তাহলে তারা আমার কাছে ফিনিশিং হয়তো দিতে পারে, এমন কিছুই। তো 3 জন একসাথে বললাম। তো ওই এমডি স্যারে আবার ওই ভাইয়ারকে বলে দিছে যে আপনি যে চুরি করতেছেন সে কিন্তু সে যাই না গেছে। তো ভাইয়ারটার সাথেও সে লিপ্ত ছিল, কারণ এমডি স্যার তো মারা গেছে, ভাগ্নিদের কাছে বুঝিয়ে দিছে। তো দেখা যায় ওইখান থেকে আমরা একসাথে অফিসের রুমে ডাকলো, বললাম যে স্যার আমি যদি আমাকে যদি ফিনিশিংয়ে না আনলাম তাহলে আমি চাকরি করবো না, আমরা 3 জন একসাথে চলে যাবো। ধরে যে চলে গেলে চলে যাও, কিচ্ছু হবে না। পরে এক পর্যায়ে আমরা 3 জন একসাথে নামতেছে, আমি আগে নামলাম, আমি ভাবছি কেউ 2 জন একসাথে নামতেছে। পরে আমি গেটে এসে বললাম, দেখলাম তারাও 2 জন আর নামেনি। তারা নামেনি কেন? পরে আমি এক পর্যায়ে জানতে পারলাম যে আমি বের হয়ে গেছি, আমার চাকরি চলে গেছে, ওরা 2 জন আছে, তারা আমার সাথে সেম টিকিট করছে। আচ্ছা। তো এখান দিয়ে তো আমি নতুন বিয়ে করলাম, তার ভিতরে ও চাকরি করতেছে আরেক জায়গায়, আমিও আমার এখান থেকে চাকরি গেল। তো এক পর্যায়ে এরকমই চলতেছে। তো হঠাৎ করে আমি ওই মেয়েকে বলতেছি যে তুমি চলে যাও, তোমাকে আমি রাখতে পারবো না। প্রীতিকে সংসার করার কতদিন পরে ঘটনা? সংসার করার 4-5 মাস পর। ওকে, রাখতে পারবেন? যখন আমি 3-4 মাস বেকার ছিলাম, ওই কিন্তু আমাকে খাওয়াইছে, ও অনেক কষ্ট করছে আমার জন্য, অনেক। এই সেই তখন সে লোকালে চাকরি করতো, লোকালে সে রাতে 3টা বাজে আসতো, 3টা বাজে আইসা রান্না বাড়া করে সব কিছু করে আবার সকাল 9টা বাজে যেত। ওরে বাবা! 3টা বাজে আইসা প্রায় করতো, 4টা-5টা বেজে যেত। তার ভিতরে 2-3 ঘন্টা ঘুমায় আবার সে আবার 9টা বাজে সে পুরান ঢাকা থেকে বংশাল হেঁটে আসতো, এরকম হেঁটে আসতো। এত পরিশ্রম করে কয় টাকা বেতন পেতো? প্রায় পেতো 7-8 হাজার টাকা পেতো। ওটা সারা মাস এরকম পরিশ্রম করে? তো এটা কি উনি করতো শুধু, নাকি না শুধু সবারই একই অবস্থা? সবারই একই অবস্থা, কিন্তু সবাই তো একটা সাপোর্ট পাচ্ছে বাপ মার কাছ থেকে। ও তো সাপোর্টটা কিছুই পায়নি, শুধু আপনাকে বিয়ে করে এই অবস্থা, বিয়ে করে শুধু আমাকে ভালোবাসে। তো এরকম আমি এরকম করতে করতে এক পর্যায়ে আমি তাকে ফলো করি, মনের শয়তানি যাকে বলা হয়, তাকে আমি রাখবো না। তো আমি তার অফিসের সামনে যে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম কোনো ছেলে আসে কিনা তার সাথে। ও তো অনেক সুন্দর ছিল, তার গায়ে তো টোকা করলে যদি একটা টোকাও দিতেন অটোমেটিকলি তার চেহারা লাল হয়ে যাবে, এতটা সুন্দর ছিল। আর চুলও খুব বড় ছিল, শরীরের গঠন খুব ভালো, যে কোনো লোক দেখলে তাকে প্রপোজ করে ফেলতো। তো আমি তাকে ফলো করতাম, মাথায় ভূত আসলো, তাকে ফলো করতে করতে এক পর্যায়ে তাকে আমি সোজাসুজি তাকে আমি করতেছি, তার উপরে প্রেশার কিক করতেছি। কেন, মানে কোনো প্রমাণ পেয়েছেন? প্রমাণ পাইনি, এমনিতেই মানে প্রেশার কিক তাকে বিদায় করার জন্য করতে হবে। তো তাকে এক পর্যায়ে এমন মায়ের দেই, মায়ের ঠেলায় সে কিচ্ছু বলতে পারে না, তবুও সে আমার সংসার করবে।
আমি কিস্তি উঠাইছি, সেই কিস্তিও চালাইছে। সে বাজার করতো, সে বাজারে যে বাজার করতো, চালের বস্তা ঘরে ঢুকাতো, ইভেন সে সব কিছুই করতো, আমার পুরো সংসারটা চালাতো, আমার বোনকে খাওয়াতো, আমার বড় ভাইয়াকে খাওয়াতো, ইভেন আমাকেও চালাতো এবং ঘর ভাড়াও দিত। অভিশাপ বলে একটা ব্যাপার আছে, ভয়ঙ্কর রকম ভাবে সেটা তো এত কিছু করার মানুষের পর, জীবনে আসে। যাই হোক, হ্যাঁ বলেন তারপর। এত কিছু করার পরও দেখা যাচ্ছে সে আর পারতেছে না। তাকে এমন মায়ের দিলাম, খুবই মর্মান্তিকভাবে তাকে মার দিলাম। তো এরকম কদিন যায়, তো তা ভাবি বড় ভাবির কাছে যায়। সে বড় ভাবির কাছে যে বলতেছে, দেখেন ভাবি ও এরকম এরকম বলে দেখো কিছু করা যায় কি না। তো আবার আসলো, আর ও এমনভাবে ফুপিয়ে কান্দে, তার কান্নার ধরন দেখলে যে কোনো মানুষই তার প্রতি একদম দুর্বল হয়ে যাবে, এত সুন্দর করে ফুপিয়ে কান্দে। তো আমাকে বললো, আমি বলছি যাও তুমি চলে যাও। পরে এক পর্যায়ে আমার ভাবিদের বাসায় যে সে ইঁদুরের ওষুধ খেলো। তো ইঁদুরের ওষুধ খেলো, ভাবি আর বুঝতে পারতো মানে সুইসাইড করবে। তো ইঁদুরের ওষুধ খাওয়ার পরে আমি তো বাসায় তখন ফোন টিপাচ্ছি, তখন দেখা যাচ্ছে ফোন টিপাচ্ছি, তখন রং নাম্বারে 11টা নাম্বার বানিয়ে মেয়েদের সাথে কথা বলতাম, দেখা করতাম। তো এরকম করে তার আমার তো তখন সেন্সটা ওখানে চলে যায়, আর এখান দিয়ে তো ওকে আমি নির্যাতন করতেছি, ওখানে যেভাবে চলে যায়। তো এক পর্যায়ে সে ইঁদুরের ওষুধ খায়, তখন আমার ভাবি আমাকে বললো, তুই কই তাড়াতাড়ি বাসায়, কী হয়েছে? পরে দেখি কি ও গোড়াগড়ি করছে। পরে আমার পকেটে তো টাকা নেই, তাড়াতাড়ি তুই তেঁতুল নিয়ে আয়। তো তেঁতুল নিয়ে আয়। পরে আমার পকেটে টাকা নেই, আমি ফ্রেন্ডকে বলতেছি তোর কাছে 10 টাকা আছে, দে তো থাকলে। পরে আমি বাজার থেকে তেঁতুল নিয়ে ভাবির কাছে নিয়ে যে ভাবি জগে গুলিয়ে তাকে খাওয়ালো আর বমি করালো, বমি কর। তাকে খাইয়ে নিয়ে কোনোভাবে তাকে মানে সুস্থ করলো। তো এরকম আর কিছুদিন যাওয়ার পরে সে হঠাৎ করে চলে যায় তার মার বাড়িতে। চলে যাওয়ার পরে পুলিশ খবর দেয়। তার ভিতরে আমি একটা চাকরি পাই গার্মেন্টসে, সেটা হচ্ছে মিটফুড, একটা গার্মেন্টস আছে। তো মিটফুডে চাকরি পাই, সেখানে আমার ভাবিরাও একসাথে আমরা চাকরি করি। তো তখন দেখা যাচ্ছে ওই মেয়েকে আমি বলা যায় আমি আর রাখবো না, তো থানায় যে অভিযোগ করার পরে আমার ভাত খাবে সে। আচ্ছা। তো আমি এক সময় ওই আবার যদি গার্মেন্টসে ঢুকলাম, সেখান থেকে আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখা যাচ্ছে কি হঠাৎ করে 2টা পুলিশ আসলো। ওকে। তো পুলিশ এসে আমাকে থানায় নিয়ে গেলো। থানায় নিয়ে যাওয়ার পরে দেখলাম কি ওই মেয়েটা বসে রয়েছে। পরে ওসি ডাক দিয়ে বলে, এখানে প্রীতি। তো আমাকে বললো, ও অফিসার দেখে বললো, তুইও তো কম না দেখতে, যেটা তোর ওয়াইফ এত সুন্দর, তুইও তো দেখতে কম না, স্মার্টলি, এই জন্য তুই তাকে অবহেলা করিস। পরে এখানে বললো, বুঝালো পরে বললো যে এখন কাজ করিস না, যা তুই ওকে নিয়ে যা। আমি সোজা সাপটাই তাকে বলে দিলাম যে স্যার আমি ওকে নিব না। কেন নিব না? স্যার ও অন্যদের সাথে রিলেশন করে, তার কোনো প্রমাণ আছে? না আছে। তো বললো যে কাছায়। পরে একটা থাপ্পড় দিল, ওই ফার্স্ট আমি পুলিশের সাথে একটা থাপ্পড় খেলাম। থাপ্পড় খাওয়া আমার আরো শরীরে হিট আসলো, মানে আমি বিভ্রান্ত হয়ে গেলাম, আমাকে মারলো। পরে বলছে যে ঠিক আছে 3 দিন পরে আবার আসবি, তোকে ওর হাতে তুলে দিব। পরে 3 দিন পরে আমি টাকা পয়সা আপাত থেকে নিয়ে যেয়ে অফিসে থেকে এসে টাকা পয়সা নিয়ে আমি থানায় গেলাম। তো থানায় বসে দেখলাম যে ওই যে গেল, আর আজ অব্দি আর আসলো না, তাকে আজ অব্দি আমি খুঁজে পেলাম না, চলে গেল। ওই যে গেল, মানে 3 দিন পরে গিয়ে থানাতে পাইনি, পাইনি, ওই যে চলে গেল। তারপর আমি এখানে আসলাম, ওটা তো শেষ। তারপর গার্মেন্টস বাড়ি কোথায় ছিল আপনি খোঁজ নেননি? ফরিদপুর ছিল। বাড়িতে যান নাই কখনো? আর কখনো যাইনি। তো যখন আমি ওই গার্মেন্টসে ঢুকলাম, তো গার্মেন্টসে ঢুকে একটা মহিলা ছিল বাটন অপারেটর, আমি বাটন অপারেটর। তো তাকে আমি বললাম যে আপা এটা কিভাবে গাঁথবো? কয় তুমি আমাকে আপা বলবা না ভাবি বলবা। তার 2টা মেয়ে ছিল, বর্তমানে একটা বদরুন্নেসা ভর্তি হয়েছে, তো আরেকটা বিয়ে হয়েছে, নাতি হয়েছে এখনকার। তো বলে সে ভাবি বলবা। তো ভাবি বলতাম, অফিসের ভিতরে একজনকে আবার ভাবি বললাম, সে বলে তুমি আবার আপা বলবা আমাকে। তো দুজনের ভিতরে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং জমে গেল। আর আমি যাকে ভাবি ডাকলাম সে আমার প্রতি খুবই ভালো, আর খুবই আমাকে কেয়ার করতো। আমি না খেলে তারা খায়, তো এবং ওই অফিসটার ভিতরে খুবই আমাকে কেয়ার করতেছে, স্যারও কেয়ার করে, কারণ আমি কাজ ভালো পারি। তো এক পর্যায়ে দেখা যায় কি তারা দুজন, তাদের ভিতরে একটা গ্যাঞ্জাম লেগে যায়। গ্যাঞ্জাম বলতে কি, সে যদি আমাকে পরোটা এনে খাওয়ায়, তারপর দিন সে আমাকে ভালো কিছু খাওয়ায়। বোন ভাবির ভিতরে একটা দ্বন্দ্ব লেগে গেল, তা আমি আর বুঝতে পারি না। তো এক পর্যায়ে ভাবির সাথে আমি কথা বলতে না, ভাবির প্রতি আমি দুর্বল হয়ে যাই। আচ্ছা। তো ভাবির সাথে নিয়ে টিএসসি যাই, টিএসসি নিয়ে ঘুরে ফিরিয়ে সেই তাদের মেয়েকে মার্কেটিং করে দিই। এরকম করতে করতে ভাবি বলে যে কোনো একটা বিয়েতে নিয়ে যেতে পারো না, আমি বিয়েতে যাব। তার হাজব্যান্ড আবার মারা যায়। ভাবিটা অনেক সুন্দর ছিল, ওই অফিসের অ্যাকাউন্টেন্ট স্যার শুদ্ধ তাকে প্রপোজ করে, সে নাকচ করে দেয়, কারণ তার মেয়ে 2টা আছে, সেই মেয়ের দিকে তাকে কিচ্ছু করে না। তার হাজব্যান্ডও মারা গেছে 9 বছর ধরে। তো একবার ভাবিকে একটা অনুষ্ঠানে নিয়ে যাই, আমার এক ফ্রেন্ডের বাগনার মুসলমানি অনুষ্ঠানে। তো নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার রাত 3টা বাজে, তখন আমার ভাবিকে বললাম যে ঘুমাবেন? কয় আমি ঘুমাবো। তো ভাবিকে ঘুম পাড়াতে দিতে আসলাম। পর আমি এখানে আর আধা ঘন্টা থেকে আমি ভাবির কাছে গেলাম।
তো ভাবির সাথে এক পর্যায়ে আমার তো কিছু বুঝতে একটা পেরেছি আমি। হ্যাঁ, তারপর তো হয়ে যাওয়ার পরে ভাবির সাথে কন্টিনিউ চলতে থাকে। ইভেন ভাবি এক সময় ভাবিকে নিয়ে আসার পরে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে একটা ল্যাপটপ চাই, আমাকে একটা ল্যাপটপ দিত, পরে দিছে, আমি ভাবিকে একটা আড়ালে ভিডিও করি, রেকর্ডিং করি, আচ্ছা, তো আমি এটা রেখে দিই। তো যখন আমি অফিস থেকে চাকরি ছেড়ে দিই, ওই অফিস থেকে আমাকে বের করে দেওয়া হয়, গ্যাঞ্জাম করার পরে বের করে দেওয়া হয়। পরে তখন ভাবি আমাকে অ্যাবাউট করতেছে, ভাবির প্রতি আমি খুব দুর্বল ছিলাম, অনেক কানাকাটি করতাম ভাবির জন্য, ভাবিকে আমি বিয়ে করবো এসে, আমার ফ্যামিলি সবাই জানে, ওর ফ্যামিলি সবাই জেনে গেছে, এবং ভাবি যে তার দুলাভাইয়ের বাসায় নিয়ে গেছে সেখানেও অকরণ কাজ করছি, তাদের দেশে পর্যন্ত নিয়ে গেছে, সেখানে আমি অকরণ করছি, মানে সব যেখানে নিয়ে গেত খুব ফ্যামিলির মতো নিয়ে গেত। তো এতটা মায়া আমি ছাড়তে পারি না। তো ভাবিকে আমি ঠেট দেওয়া শুরু করলাম, এই সেই ঠেট দেওয়া, ভাবির কাছ থেকে অনেক টাকাও নেওয়া হয়েছিল। তো এই ঠেট দেওয়ার পরে এক পর্যায়ে দেখলাম যে সে আর আসতেছে না, পরে আর কি করবো, তখন চাকরিটা ছেড়ে গেলাম, চাকরি তো চলে আপনি গেল। তাকে বলেছিলেন যে আপনি এরকম একটা ভিডিও করেছেন, এই ভিডিওটা আপনার কাছে আছে? ভিডিওটা নেই না, কিন্তু এটা আপনি তাকে বলেছিলেন? হ্যাঁ, আমি তাকে নিজে দেখাইছিলাম। তারপর সে ভাই কি বলে? বলে যে না, এটা আমার ভিডিও না। আমি কি এটা কি? পরে একসাথে বিভ্রান্ত হয়ে আমি আপনার মেয়েকে কিন্তু দেখাবো, আপনার সবাইকে দেখাবো। তো আমি তার দুলাভাইকে বিচার দিছি, তো তার দুলাভাই রিয়াকশনটা দিচ্ছে এমন যে হতেই পারে, তার হাজবেন্ড নেই, গার্মেন্টসে কাজ করে। একটা বিষয় বলি, মানে সবসময় বলি যে যে কোনো অনিরাপদ সম্পর্ক পুরো জীবনটাকে আসলে শেষ করে দিতে পারে। ইনফ্যাক্ট আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো এখন এত বেশি হচ্ছে, এবং এত বেশি পরিমাণে হচ্ছে যে সেটা আসলে কোনো ক্লাস মেনটেন করে না। মানে যার হাতে সেলফোন আছে সেই অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই ডিভাইসগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়, ডিভাইস, সেলফোন বলেন, ল্যাপটপ বলেন, যেমন ওর যে ক্লাসটা, যদি একেবারে মার্জিনাল ক্লাস বলি, লিটারেসির দিক থেকে বলি বা অন্যান্য জায়গা থেকে, গ্রাসরুট, প্রান্তিক পর্যায়ে, কিন্তু দেখেন ওরা অপরাধটা বোঝে, অপরাধের ধরনটা বোঝে, যে একটা মেয়েকে ব্ল্যাকমেল করতে হলে ভিডিও করে রাখতে হয়। এবং যিনি ওনার সঙ্গে জড়িয়েছেন তার জায়গা থেকেও আপনি যদি বলেন, সেটাও তো চিন্তা ভাবনা করে আসলে মুভমেন্ট করা উচিত ছিল। ইটস ভেরি ন্যাস্টি অ্যাকচুয়ালি, বিকজ এগুলো থেকে আমাদের আসলে একটা ভয়ঙ্কর রকমভাবে বিপদ হতে পারে, সেই জায়গাটাতে সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে তাকে আর পারতেছি না কোনোভাবেই ব্ল্যাকমেল করে, তো এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হলো। সেটা ছেড়ে দেওয়া বলে আমি ওইখান দিয়ে আমার ওয়াইফটা চলে গেল, ওইখান দিয়ে এটাও চলে গেল, চাকরিটাও চলে গেল। তো আমার ভাইয়া কাজ করতেছে, খাচ্ছে আমার ছোটো বোনকে নিয়ে। তো আমার বড় আপা বললো কি যে তুই ওখানে কী করবি, আর আমার কাছে এসে পড়। আমার বড় আপা আমাকে নিয়ে গেল, যে আপন দুই বোনের কাছে, আমার আপন দুই ভাই, চাস্তো ভাই যে বিয়ে করলো, তাদের কাছে নিয়ে গেল। তো তাদের কাছে থেকে আমি মোটামুটি 1 মাস চাকরি করলাম। তো করার পরে আমার দুলাভাই একটা আপন মামতো বোন আছে, নাম হচ্ছে কবিতা। তো তার একটা বোন, তো তাকে দেখতাম অত একটা কেয়ার করতাম না। তো দেখা যাচ্ছে এক পর্যায়ে একটা বিয়ে আসলো, ওই এলাকায় আমার একটা ফ্রেন্ডের বিয়ে আসলো। তো এই বিয়েতে তাকে দেখে আমার খুব ভালো লাগলো। আর ওর একটা বিয়ে হয়েছে আগে, কোথাও এক প্রভাবশালীর কাছে বিয়ে হয়েছে, তো ওখানে যায় না, সে এখানে থাকে নির্যাতনের জন্য। তো তার কাছে যায় না, এখানে থাকে। তো তার সামনে যে আমি তার চুলটা একটু সামনে পড়া ছিল কিছু চুল, তো ওইখানে একটা ফু দেওয়ার পরে চুলটা সরে যায়। তো ওইখান থেকে না ওর খুব ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে। খেতে বসেই আমি বলতেছি আমাকে একজনকে পছন্দ হয়েছে। তো ফাট করে আমার শালি জেনিকে, তার ছোটো বোন বলতেছে আমি জানি কে। পরে তুমি জানো? পর হ্যাঁ। পরে বলে খাওয়া দাওয়া শেষ, সবাইকে বিদায় দেওয়া হলো। পরে বললো যে আমার বোন। আমি বলি হ্যাঁ। পরে আমি বলি তাকে যে বলো আমি তোমাকে ভালোবাসি। তো আমার ওর ছোটো বোন আমার পিয়নগিরি করতেছে। তো এরকম আনাদানা পরে তার এক পর্যায়ে তার নাম্বার নিই আমি। তার নাম্বার নেওয়ার পরে সারাত কথা বলার পরে প্রায় 15-20 দিন কথা বলি। তো 1 মাসের মাথায় সে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তো এক পর্যায়ে তাকে আমি নিয়ে ভাইগা যাওয়ার প্রিপারেশন নেই। তো ভাইগা যাওয়ার প্রিপারেশন নেই, এখন কোথায় যাব? তখন আমার সপ্তাহ ছিল 2100 টাকা, 7 দিন কাজ করলে 2100 টাকা পেতাম। কোথায় যাব? তো আচ্ছা বল ঠিক আছে, আমি একটা জায়গা বের করলাম। জায়গাটা কোন জায়গায়? ওই যে আমার ফ্রেন্ডের বাসায় যে নিয়ে গেছিলাম আমার প্রথম ওয়াইফকে, সেখানে। তো সেখানে ঠিক করলাম। তো এখান থেকে সরাসরি গাজীপুর চলে গেলাম আমার ওই মেয়েকে নিয়ে। রাত 1টা বাজে বের হলাম আমি কেরানীগঞ্জ থেকে সিএনজি খোঁজার জন্য। একদম পুরো গ্রাম, কেরানীগঞ্জ পুরো গ্রাম। এখান থেকে আমি প্রায় আধা ঘন্টা হেঁটে আমি স্ট্যান্ডে যেয়ে একটা সিএনজি পেলাম। তখন তারা তরকারি মালমূল টানবে, তো সে আমার কাছ থেকে ডাবল ভাড়া নিল যে কোনো একটা মেয়ে নিয়ে যাবে। তো ঠিক আছে। তো ওই মেয়ে হাতে ব্যাগ নিয়ে কিছু পোশাক আশাক নিয়ে তো ও কি বাসা থেকে বের হয়ে গেল? ও বের হয়ে গেল, মানে সেকেন্ড বিয়েটাও আপনার এই বাসা থেকে বের করে নিয়ে আসা। তো তার মা আবার ছিল একটু। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের যিনি গেস্ট,
ও কিন্তু দেখতে আসলেই সুন্দর, ও ও হ্যান্ডসাম। যে কোনো মেয়ে হয়তো যদি লুক দেখে, যেটা আমাদের অনেক অহরহ হয়, একটা কথাই আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, সেই লুকস থেকে ভুলে যান, এবং সেই ভুলে যাওয়ার পরে ভেতরে ঢোকার পরে কী হয় সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন। যাই হোক, তো লুকসের দিক থেকেও অনেক বেশি অ্যাডভান্স, যিনি আজকে আরিয়ান আমাদের এখানে গেস্ট হিসেবে আছেন। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে ও বের হবে কীভাবে, ওর মা তো আবার ছিল প্রেশারের রোগী, ঘুম হয় না, প্রেশারের রোগী কিন্তু ঘুম হয় না রাতে, ডায়াবেটিস এসে। তো কী করবে, ওর ছোট একটা ভাই আছে, তারপর একটা ভাই আছে, তারপর একটা বোন আছে, তারপরেও ওর মা সবার বড়, আর ওর বাবা থাকে কুয়েত। তো মাকে থেকে তো মার কাছ থেকে কোনোভাবে ছুটে আসা যাচ্ছে না, তো মাকে রোজ রাতে ওষুধ দেয়, বরাবর মতো সে রাতে ওষুধ দিল। তো সে রাতে ওষুধ দেওয়ার আগে ঘুমের ওষুধ দিয়ে দিল, যে যদি ভাইগা যেতে হয় ঘুমের ওষুধ ছাড়া চলবে না। তো ঘুমের ওষুধ দিয়ে দিল, সে ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমালো, তারপরে সে এসে পড়লো। ভাইগা এসে সোজা আমরা কোনো মতো আমার এক বড় ভাইয়ের বাসা উঠি, ফজরে আজান দেয় যখন, তখন আমরা খোলামুড়া ঘাটে। তো এখান থেকে সব জানাজানি হয়ে গেছে, সকাল 6টা বাজে যে আমার মেয়েকে নিয়ে ভাই গেছে। আর তারা খুবই প্রতাপশালী ছিল, অনেক টাকা পয়সা ভালো ছিল। তো তারা হ্যারাসমেন্ট করতেছে। তো আমি কিন্তু আমাদের বাসার পিছে, যখন 10টা বাজে সকাল, আমাদের বাসার পিছে, কিন্তু সবাই কিন্তু এদিকে খোঁজাখুঁজির ভিতরে খুব ব্যস্ত। তারা বলতেছে বোনের বদলে বোন নেবো, জানের বদলে জান নেবো, আমার ফ্যামিলিকে অত্যাচার করতেছে। আমার ওখানে 2টা বোন বিয়ে দিছি, সেই 2টা বোনের ভিতরে অনেক অত্যাচার চলতেছে। ইভেন সব কিছুর ভিতরে একটা খুব ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তো এখান থেকে সরাসরি আমরা গাজীপুর চলে গেলাম। গাজীপুর চলে যাওয়ার পর 1 সপ্তাহ নিখোঁজ ছিলাম। পরে আমার ছোটো বোনকে থানায় নিয়ে যায়, আমার ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করে। তো এক পর্যায়ে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ভাইয়া বলে যে তোর কিচ্ছু করুম না, তুই আয়। পরে আমার মেজো ভাইকে বলতেছে না আমি আসবো না, তোমরা তাকে দিয়ে দিবা, কয় না আমি দিব না। পরে আমি ভাবিকে দাও, পরে ভাবিকে বলতেছি, ভাবি বলতেছে যে ভাইয়া তুই আয়, তোরা কি কিচ্ছু করবো না, তুই আয়, আমি তোর দূরে পায়ে দিই। কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে, টাকা খুঁয়ের মতো টাকা ঢালছে তার মা। তো ঢালতেছে। তো এরকম এক পর্যায়ে আমরা সোজাসুজি বাউবাজার এখানে একটা কোর্ট আছে, সোজাসুজি সেই কোর্টে চলে গেলাম ও আর আমি। তো কবিতাকে নিয়ে সোজা আমি বাউবাজারে ওই কোর্টের সামনে দাঁড়ালাম। আমার ভাইয়া আসলো কিছু টাকা নিয়ে। তো ওইখানে আমাদের কোর্ট কাবিন হয়। কোর্ট কাবিন হওয়ার পরে আমরা এক বাসায় গেলাম, আমার ভাইয়ার এক বন্ধুর বাসায় নিয়ে গেল। তো মেয়েকে বুঝালো যখন তোমাকে কোর্টে নেওয়া হয়েছে, বিয়ে করা হয়েছে, তখন যখন তোমাকে কোর্টে উঠানো হবে তখন তুমি কি জবানবন্দি দিবা। বলে কি জবানবন্দি দিব, যদি বলো যে ও তোমাকে সৎ ইচ্ছায় না নিয়ে আসছে তখন আমরা 14 গোষ্ঠী ফেসে যাব। আর যদি বলো যে না আমি স্ব ইচ্ছায় এসেছি, ওকে আমার কোনো এখানে কেউ হাত নেই, ওকে আমার জোর জবরদস্তি করেনি, যদি বলো তাহলে আমরা বেঁচে যাব। পরের দিন কোর্টে তোলা হলো, সবাই আসলো, আমাদের এলাকার বড় ভাই ব্রাদার সবাই আসলো। সেই আমাদের লালবাগ থানার লোকে কিছু গেল, কেরানীগঞ্জ থানার লোকে কিছু গেল। তার আগের দিন হচ্ছে কেরানীগঞ্জ থানার লোকজন লালবাগ থানাকে টাকা খাইয়ে এখান থেকে আমার বোনকে তুলে নিয়ে যায় থানায়। বলতেছে যদি ওর বোনকে নিয়ে যায় তাহলে ওর মেয়েকে পাবো, আমার মেয়েকে পাবো। তো ওকে আর নেওয়া হয়নি, কিছু টাকা দিয়ে থানা থেকে সাথে ওই রাতে নিয়ে আসা পড়েছে। তো কোর্টে দেওয়ার পরে তাকে এরকম বোঝানো হলো। তারপরে দেখা যাচ্ছে সে কোর্টে জবানবন্দি দিল যে আমি মা চিনি না, আমি আমার হাজব্যান্ডের কাছে যাব। পরে আমরা সবাই সন্তুষ্ট হলাম। তো ওই পরের দিনে আমাকে নিয়ে আসা হলো। তারপরে আমি মোটামুটি 1 মাসও যাইনি, তার মাদের সাথে আমি আবার যোগাযোগ করলাম, আমি নিজেই ফোন দিলাম। তার মা একটু ফ্যামিলি, হ্যাঁ জাদুটনা করলো, মানে জাদুটনা। আমার আপা বলতেছে দেখ মিল হয়েছে ভালো কথা, কিন্তু তাদের সাথে যোগাযোগ করিস না, তারা কিন্তু তোর উপরে খুব জাদুটনা করতেছে। আর এগুলা ওই এলাকার মানুষ খুবই বিশ্বাস করে। তো হয়তো এগুলাই করছে কিনা আমি তা জানি না। ঠিক 1 মাসের মাথায় আমি তাকে ফোন দিই, আমার শাশুড়িকে। পরে সে চিৎকার পেরে কান্নাকাটি করতেছে, বাজান হায় তোর দেখি এই সেই বলে বললো। এক পর্যায়ে মিল হলো, তাদের বাসায় যাওয়া আসা হচ্ছে, সব কিছু হচ্ছে। তো দিন যত যাচ্ছে তত তার প্রতি আমার মায়া বাড়ছে, কবিতার প্রতি। ওকে, খুবই মায়া বাড়ছে, এতটা মায়া বাড়ছে যে বলার বাহিরে। আর সেও খুবই ভালোবাসতো আমাকে। তো এরকম হঠাৎ যাওয়া আসা হতো। এক পর্যায়ে আমি তাকে নিয়ে আসতে গেলাম, আমাকে দিচ্ছে না, মারধর করলো যে তোমাকে দেওয়া হবে না, যাও তুমি চলে যাও, পরে দেখা যাবে, এই সেই। তো এরকম করে আমার ফ্যামিলি একবার নিয়ে আসলো, দিল। এরকম প্রায় ঘটনা ঘটতেছে। আমি মাই খেলাম, আমার জন্য অনেক মাই খেয়েছি, বৃষ্টির ভিতরে ভিজে আমি হাইটা গেছি, এখান থেকে কেরানীগঞ্জ আবদুল্লাপুর হাইটা গেছি। তো এই যাওয়ার আসার পরে তাও দিচ্ছে না, প্রায় গুতা খাওয়ার পরে এক পর্যায়ে হঠাৎ করে আমার ভাইয়া, যখন আমি কাজ করতে, আমার ভাই আমাকে ফোন করে বললো যে তুই কোথায়। বললাম যে আমি কাজে। বলে তুই কাজ শেষ করে একটু আসিস। তো আসার পরে বলে তুই ওখানে ভালোবাসিস, আমি হ্যাঁ। আর সেও দেখছে আমি তাকে অনেক ভালোবাসি, এতটাই লাভ করি যা বলার বাহিরে। তার জন্য আমি অনেক কিছু করতে পারি, সে জানতো, আমার ফ্যামিলি জানতো। তো এক পর্যায়ে ভাই এই কাগজটা দিয়ে বললো ধর। পরে আমি দেখি এটা ডিভোর্স কাগজ।
মানে কবিতার ফ্যামিলি থেকে ডিভোর্স দিয়ে দিয়েছে Divorce দিয়ে আপনাকে? দিল। হ্যাঁ। আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। পরে ডিভোর্স দেওয়ার পরে আমি তো মানতে পারতাছি না। আমি কেমন উকিল বলবেন? মুকিলকে আপনার প্রথম ওয়াইফ যেভাবে মানতে পারে নাই, প্রথম ওয়াইফের জীবনের ঘটনা আপনার লাইফে রিপিট হলো, এইটাই নিয়তি আসলে। ওকে, তারপরে দেখা যাচ্ছে আমার খাওয়া দাওয়া সব টোটালি একদম শেষ হয়ে গেল। আমার বাসার যে যে গলি, আমি সেই গলিতে না ঢুকে আমি আর গলিতে ভুলে ঢুকে যাচ্ছি। মানে এতটাই পরিমাণে আমি মানে সব কিছু সেন্স কিচ্ছুই ছিল না। আমি কোথায় থাকি, কি খাই না খাই, কে খবর রাখতেছে, কিন্তু আমি কিছু মনে নেই। তো কি করলো, আমি টাকা জমাচ্ছি, টাকা নিচ্ছি আর ফকিরের পিছে দৌড়াচ্ছি। বলে অমুক অমুক একটা ফকির আছে, তুই যা গেলে তুই তোকে কাজটা করে দিতে পারবি। যে যেখানে বলতেছে, সেই সাধু বাবা থেকে নিয়ে সেই গ্রাম অঞ্চল সব জায়গায় আমি যা কাজ করতেছি, সেই সব টাকা আমি কি করতেছি, তার পিছে ঢালতেছি। এমন একটা সময় গেছে, তার মা একটা আমাকে কম্বল দিয়েছিল বিদেশি, তার বাবার। সেই কম্বলটা আমি এত শীতের ভিতরে আমি ওটা বিক্রি করে দিয়ে আমি সেই ফকিরের পিছে টাকা ঢালছি। আসলে সেই শীতের ভিতরে আমি কিন্তু খুব কষ্টে ঘুমাই। তারপরে ফকিরের কাছে গেছেন কেন? তাকে যাতে ফিরে পাই, যে যা বলতে এরকম করতে 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 দেখা যাচ্ছে এক পর্যায়ে তাকে আর পেলাম না। অনেক কষ্ট করছি। ওর অনেকগুলো ছবিও আছে আমার কাছে, সব কিছুই আছে। তো শুনতে পাই যে ওর বিয়ে হয়ে গেছে। আমি তো কোনো মতে বিশ্বাস করতেছি না। আমি চিৎকার ফেলে কান্না করছি, আমি ফাঁসি দিব, আমি মারা যাব। তো আমি অনেকবার চেষ্টাই করছি সুসাইড করার। তো আমার ভয়ের কারণে আমি পারিনি। আমার ফ্যামিলি খুব সাপোর্ট করছে আমাকে এই বিষয়টা নিয়ে। তো সাপোর্ট করার পরে এক পর্যায়ে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। তো ভুলে যাওয়ার চেষ্টা করে আমি ভুলে গেলাম এক পর্যায়ে। তখন আমি গার্মেন্টসে চাকরি করি, আরেকটা গার্মেন্টসে চাকরি করি। ওইখানেও দেখা যায় আমি চাকরি করার পরই একটা ওর ভিতরে, ওই গার্মেন্টসের ভিতরে একটা মহিলার সাথে আমার পরিচয় হয়। ওই মহিলার 2টা বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ে। তো 3 দিনের মাথায় ওই মহিলার নাম্বার নেই। নাম্বার নেওয়ার পরে আমি ওই মহিলার সাথেও 4 দিনের দিন আমি তার সাথে জড়া যাই। ওকে। তো এরকম করতে করতে ওই গার্মেন্টস আবার আরেকটা মেয়ে আমাকে পছন্দ করতো, আমি জানতাম না। তো পছন্দ করতো, ওই মেয়ের সাথে আমি কথাবার্তা বললাম। তো ওই মেয়েটাকে পছন্দ করে আমি প্রপোজ করলো। আমি বললাম যে না, এটা কীভাবে সম্ভব, আমি তোমাকে পছন্দ করি না। মেয়েটাও খুব ভালোই ছিল, উচ্চলম্ব ছিল। বলে তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি সুসাইড করবো। আমি সুসাইড করবো মানে কেন সুসাইড করবা? তো আমি তোমাকে ভালোবাসি না, তুমি একজনকে দেখো। কয় না, আমি তোমাকে খুব ভালোবাসি অনেক। তো বলি যে না, আমি এটা সম্ভব না। তো ওই এলাকা অফিসের ভিতরে অনেকেই সবাই জানাজানি হয়ে গেল যে এই মেয়ের প্রতিও দুর্বল। তো এক পর্যায়ে আমি হঠাৎ করে লাঞ্চ করে আমি অফিসে ঢুকতেছি। তো ওই মেয়ে আর আসেনি। তো হঠাৎ করে শুনি কি একটা মেয়ে অমুক জায়গায় ফাঁসি দিছে। আচ্ছা। তো ফাঁসি দিছে মানে কে দিছে? তো আমি যাওয়ার আগেই এক ভাই আমাকে বলতেছে, কয় ওই মেয়েটা তো ফাঁসি দিছে। কোন মেয়েটা? আরে জানোস না যে মেয়েটা তোকে প্রপোজ করছে? কি বলিস, কেন? আরে আমার জন্য ফাঁসি দেয়নি, অসম্ভব না, তুই দেখ। কয় না, ওই মেয়ে রক্ত দিয়ে বিলেট দিয়ে তোর নাম লিখছে, লিখে সে ফাঁসি দিচ্ছে। ফাঁসিটা এমনভাবে দিছে, ধরেন একটা ঘর 3 সেট, তো 3 সেটের ঘরে সাইডে দেখবেন কি বড় বড় কিছু কাঠ দিয়ে সাইড দিয়ে মনে করেন খুঁটি গাড়ে। তো এই খুঁটির ভিতরে অন্যা পেঁচায়া তারপর সে ফাঁসি দেওয়ার আগে বেলেট দিয়ে হাত কাইটা আমার নাম লিখছে। তো লেখা সে মেয়ে ফাঁসি দিছে, সে ঝুলে দিছে। তো আমি তারপর থেকে দেখে ওই মুহূর্তে ওই সময় আমি সাথে সাথে চলে আসি বাসায়। মানে আমি এতটা বিব্রত ছিলাম, আমি 1 সপ্তাহ মতো ঘুমাইতে পাইনি ভয়ে। আমার ভাবিকে এসে বললাম, ভাবি আমার এমন কাজ। মেয়েটা আপনাকে পছন্দ করতো? হ্যাঁ। আপনি মেয়েটাকে পছন্দ করতেন না? পছন্দ করতাম না। পাওয়ার জন্য সে সুইসাইড করে ফেললো? একদমই। আমি নিজে হতবাক যে সে কিভাবে এতটা দুর্বল হলো। আর সে প্রমাণও আমার কাছে ছিল, অনেকদিন পর্যন্ত রাখছিলাম সেই কিছু। তারপর আমি আবার গার্মেন্টসে ঢুকলে না, আমি নাম চেঞ্জ করে ঢুকতাম। ওইখানে আমি আরেক নাম দিয়ে চলছি, আরেকজনের আইডি কার্ড দিয়ে আমি ঢুকছি। আমি ফেক ইউজ করতাম, ফেক নাম, কিন্তু এলাকা ছিল একটাই, ফেক নাম ইউজ করতাম। তো এখান থেকে চলে আসার পরে এখানে আসলাম। আসার পরে ভাবিরা আমাকে সাপোর্ট করলো। তো এখানে বর্তমানে যে অফিসটা চাকরি করি, একটা বেসরকারি অফিসে, সেটা নাম বলবো না, আমাদের এলাকায়। তো এখানে চাকরি করতে করতে আমার ভাইয়াকে নিয়ে আমি একটা রুম নিই। ভাইয়াই নেয়। তো বলে তুই তো এরকম পাগলামি করস, তো রুম নিলে তো একটা সমস্যা, তুই তো মেয়েদেরকে নিয়ে এসে করস। আমি বলি যে না, আমি করবো না ভাইয়া। তো করবো না, ঠিক আছে। তার ভিতরে আমি আরেকটা জিনিস ছেড়ে আসছি পিছনে। আমি কি পিছনে যাবো? হ্যাঁ, যেতে পারেন, সমস্যা নেই, প্রয়োজন থাকলে যাবেন। হ্যাঁ, বলুন। তো ওই মেয়েটা হচ্ছে কোন মেয়েটা? ওই যে 2টা ও বিয়ে যে করছিলাম, যে যার বাসায় গেছিলাম, ওই মেয়েটা বিদেশ চলে যায়। তার হাজব্যান্ড ঠিক মতো কাজকাম করে না, তো বিদেশ চলে যায় 1 মাস। তো বিদেশ যাওয়ার পর আমাকে বিচার দিতেছে, দেখেন আছে আরিয়ান ভাইয়া এরকম করতেছে, আমি কি করব? বলে, আমি বলি যে তুমি ছেড়ে দাও। পরে ছেড়ে দেওয়ার বলে এটা কি সম্ভব না, একটা মেয়ে হয়েছে আমার, আমি কিভাবে?
পরে আমি কী করবো, আমি তো আমি পরে অনেক তার সাথে 1 মাস কথা বলার পরে এক পর্যায়ে তাকেও আমি প্রপোজ করে দিই। তাকে প্রপোজ করি, তার সাথে আমার অনেক কিছুই আদান প্রদান হয়। সে আমাকে টাকাও পাঠায়, বলে যে আমি আপনাকে বিয়ে করবো। আমি কই এটা কি সম্ভব নাকি, তুমি আমার ফ্রেন্ডের ওয়াইফ, তুমি কীভাবে এই কাজটা করো? সে বলে যে না করেন আমি একটা কিছু করবো। আমি কই না, এটা সম্ভব না, এটা হয় না, এটা কীভাবে হয়? তো আমার ফ্রেন্ডের জানতো এই ব্যাপারটা, তো বলে যে কর, সমস্যা কি, ফ্রেন্ড হয়েছে, কী হয়েছে? পরে আমি এক পর্যায়ে তাকে যখন সে ছবি পাঠায়, আমি কিছু টাকা দরকার পড়ে, সে প্রথম পাঠাইছিল, দ্বিতীয়বার যখন টাকা দরকার পড়ে আমি তাকে বলি, সে আমাকে নাকচ করে দেয়। পরে আমি তাকে এক পর্যায়ে ব্ল্যাকমেল করি। তো ব্ল্যাকমেল করার পরে সে খুব ভয় পায়। ভয় পাওয়ার পরে কিছু টাকাও পাঠাইছিল, তো আমি তাকে আরও বেশি রিয়াক্ট করি। রিয়াক্ট করার পরে বলে যে ছবি যদি আমার মার কাছে যায়, আমার মা সোজা একদম মরে যাবে, আপনি কাজটা ভুলও করেন না, কেননা আমার বড় ভাই একটা ফাঁসি দিয়ে মারা গেছে তার ওয়াইফের জন্য। আর আমি যদি একটা কিছু করি তা আমার মা বাঁচবে না, আমার একটা সংসার আছে, আমার বাচ্চা আছে, বাচ্চাকে পালতে হয়, আমার মাকে পালতে হয়। তো এটা আমি মানি নাই। তো না মানার পরে আমি তার বোনকে, তার মাকে সব ছবিগুলো দেখিয়ে দিই। তো দেখানোর পরে এক পর্যায়ে ওই বাসায় একটা মেয়ে ছিল, সে সম্ভবত আরেক দেশেরই। তো তার বাসাটা কিছুটা বুঝতাম, পরিচয় করেছিল, কথাবার্তা বলতাম। তো এক পর্যায়ে ওই মেয়ে নাকি আরেক ছেলের সাথেও সম্পর্ক করছে এবং সেই ছবিগুলো নাকি পাঠাইছে, আমি জানতে পারি পরে। তারপরে শুনতে পারি, বলছে আমাকে ফোন যে যদি বলে আরিয়ান ভাইয়া আপনি যদি ছবিগুলো দেন আমি কিন্তু সমস্যা হবে। আমি কী হবে না হবে আমি জানি না। কয় ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। পরে তার মাকে ছবিগুলো দেওয়ার পরে পরের দিনই সে সুসাইড করে জানতে পাই, ওই দেশে সৌদি আরবই। তো জানতে পারার পরে সেই লাশটা আর বাংলাদেশে আনা হয়নি, কেন মালিকটার উপরে খুবই টর্চারিং আছে যে এ মেয়ে তোমার বাসায় থেকে কীভাবে ফাঁসি দিল, কেন ফাঁসি দিল। তো ওইখানটাতে ওই খুব ভয় ছিলাম, ভাবছিলাম যে কিছু একটা হবে, শেষ পর্যন্ত হয়নি কিছু। ওইখান থেকে বেঁচে গেলাম। তো বেঁচে যাওয়ার পরে তো যে অফিসে আমি চাকরি করি, তা আমাদের বাসার সাথে আরেকটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে, আমি ওর নাম বলতে চাই না, একটা নাম মানে আমি তাঞ্জু বলে ডাকি। তো তাঞ্জুকে বললাম আমার বাড়িয়ালে আন্টির একটা মেয়ে আছে, ওর সাথে আমার খুব ক্লোজ, একটা ফ্রেন্ডের মতোই। তো তাঞ্জুকে ওকে আসা যাওয়া করতো ওর বাসায়। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম, আমার মেয়ে ফ্রেন্ড যেটা, ওকে বললাম আমি যে বাসায় থাকি সেই বাসায় বাড়িয়ালি মেয়ে। আমি বললাম দোস্ত ওকে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, তুই কি বিয়ে করবি? আমি হ্যাঁ, ওকে আমার পছন্দ হয়েছে, অনেক আমি বিয়ে করবো। তো এক পর্যায়ে তার সাথে আমার 3 মাসও রিলেশন যায়নি। 3 মাসেই তো অনেক কিছু হয়ে গেছে। বাসায় আসতো, পাশের বাসা থেকে তার মা ঘুমিয়ে থাকতো, তখন আমার কাছে আসা যাওয়া করতো রাতে 2টা-3টা বাজে। আসা যাওয়া করতে একসময় তাকে আমি নিয়ে বিয়ে করি। তাকেও বিয়ে করি, কিন্তু বিয়ে করার পরে মোটামুটি বলা হয়েছে যে রোজার ঈদে যেই রোজাটা গেল না, রোজা ঈদটা গেল, তো সেই রোজার ঈদের ভিতরে তাকে নেওয়ার কথা ছিল আমার বাসায়। 3 নম্বর আপনার 3 নম্বর ওয়াইফের নাম যেন কি ছিল? তাঞ্জুকে বাসায় নেওয়ার কথা। হ্যাঁ, রোজার ভিতরে তাঞ্জুকে নেওয়ার কথা, সব কথাই হয়ে গেছে, সব ফ্যামিলি সবাই রাজির মতো। তো নেওয়ার কথা তো ভালোই চলতেছিল, মোটামুটি ঘুরতেছি ফিরতেছি খাইতেছি আসা যাওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ করে ঠিক 4টা বছর পরে 2015-তে বিয়ে করছি কবিতাকে, ঠিক 2019 সালের জানুয়ারির 20 তারিখে সে আমাকে নক করে। তো নক করে বলে কেমন আছো? পরে আমি অনেক কান্নাকাটি করি ওর জন্য, তার একটা মেয়ে হয়ে গেছে, অনেক বলছি তুমি চলে আসো, বলছে যে আমি আসবো, আমি তোমার কাছে আবার চলে আসবো, তুমি সব কিছু গুছাও। কিন্তু তাকে আমি বলি না যে আমি একটা বিয়ে করছি, 3 নম্বর বিয়েটা। আর 3 নম্বর বউটা জানে যে আমি বিয়ে করছি, একটাই 2টা করছি তা জানে না। তো 3 নম্বর একটা বিয়েটা করার পরে সে জানে না, কিন্তু সে হঠাৎ করে বুঝতে পারতেছে যে আমি তাকে অ্যাভয়েড করতেছি। তাকে যে অ্যাভয়েড করতেছি কেন সে আর জানে না। পরে এক পর্যায়ে আমি ওই কবিতার পিছে ছুটাছুটি করি। তো ছুটাছুটি করার পর এক পর্যায়ে সে যা চাইতো আমি তাই দিতাম, তার সাথে দেখা করতাম। ইভেন কি আমি রাতে 11টা বাজে খোলামুড়া ঘাট পার হয়ে তার সাথে দেখা করতে গেছি। 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা হেঁটে গেছি গ্রামের ভিতরে। এতটা মানে খুব ভয় বিরন্ত, মানে খুবই ভয়, সেখানে আমি হেঁটে গিয়েছি। তো যাওয়ার পরে তার জন্য ওষুধ নিয়ে গেছি। খালি বলছে যে সে জ্বর বলছে, আমি সাথে সাথে তার জন্য ওষুধ নিয়ে গেছি। তো 11টা বাজে রওনাছি, রাতে 3টা বাজে ওইখানে যে পৌঁছাইছি হেঁটে। তো তার জন্য ওষুধ দিয়ে আসার সময় আমাকে পুলিশ ধরে বলে তুমি কোথায় গেছিলে? আমি কেন, আপনাকে যাওয়ার সময় বললাম না, দেখলেন না আমি যে ওষুধ নিয়ে গেছিলাম। পরে আমাকে গাড়িতে নিয়ে সাথে সাথে থানায় নিয়ে যায়। থানায় যে কিছু মাইর দূর করার পরে সব বিস্তারিত সব ঘটনা বলি, যে ছবি, কিন্তু আমি যে বিয়ে করছি 3 নম্বর সেটা আর পুলিশকে বলি না। পরে আমার ভাই আমাকে ছাড়াই নিয়ে আসে, যাইয়া 2 দিন থাকার পরে ছাড়াই নিয়ে আসার পরে আসার পরে জানতে পারে তারা যে আমি
ওই মেয়ের সাথে আবার আমার 2 নম্বর বউর সাথে আমি চলাফেরা করতেছি। তো জানার পরে আমি ভাবছি কবিতা আমার কাছে আবার ফিরে আসবে খুব কনফিডেন্সলি। তো ভাবার পরে আমি ভাবছি যে আসলে মনে হয় সে আসবে, যে দেখা সাক্ষাৎ করতেছে, ছবি টবি দিতেছে, তুলতেছে, ভাবছি মনে হয় সে আসবে ঠিকই। পরে এক পর্যায়ে কী করলো, ওই 3 নম্বর ওয়াইফটা আমাকে ডিভোর্স দিয়ে দিল। আপনার গল্পটার মধ্যে আমি কি মেসেজ পেলাম, মানে পুরো গল্পটা আপনি কেন বললেন, এটা আপনাকেই ফার্স্ট জিজ্ঞেস করি। ওই যে একটা হাক যে বলে, যাকে আমি যেভাবে প্রথম যে ওয়াইফটাকে আমি কষ্ট দিছি, ঠিক তার বিপরীত কষ্টগুলো যে কী জিনিস, কষ্ট কত প্রকার, কাকে কাকে বলে, সে কবিতা আমাকে হারারে টের পাওয়া দিচ্ছে। এবং আপনি আর সংসার জীবনে যেতে পারেননি? সংসার জীবনে যেতে পারিনি। আপনার বয়স এখন 24 বছর, আপনি যেটা বলছিলেন। 24 বছরে 3টা বিয়ে হয়ে গেছে। 3টা বিয়ে হয়েছে। আচ্ছা। এবং আপনি অনেকগুলো অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়েছেন। শুধু তাই নয়, আপনি বেশ কিছু অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়েছেন, যেটা আমি রেডিওতে ফ্ল্যাশও করতে চাইনি এবং এটা আমি আনতেও চাইনি। এটা কি শুধু এইটাই মেসেজ অফ দ্য স্টোরি, যে আমি একটা মেয়েকে কষ্ট দিয়েছিলাম বলে আমি নিজের জীবনে কষ্ট পেয়েছি, এটাই কি মেসেজ, নাকি এর বাইরেও অনেক কিছু দেখার আছে? বাইরে অনেক কিছু দেখার আছে সেটা জানি না, কিন্তু আমি লিসেনারদেরকে বলতে চাই এটাই, যে প্রথম ওয়াইফের মতো ওয়াইফ হয় না। আর একটা মেয়ে যদি কষ্ট পেয়ে তার কাছ থেকে চলে যায়, সে কখনো সুখী হতে পারে না, যে যত যাই বলুক সুখী হতে পারে না। এটা আপনার রিয়েলাইজেশন। আমি আশা করবো যে ভবিষ্যৎটা ভালো হোক, সুন্দর হোক। বাট আজকের গল্পের অনেকগুলো দিক আছে। প্রথম কথা হচ্ছে, ও যে পরিবেশে বড় হয়েছে, সেই পরিবেশটা ভয়ঙ্কর রকমভাবে একটা বাজে পরিবেশ, একটা শিশুকে ক্রাইমের মধ্যে জড়িয়ে ফেলা। আপনারা দেখবেন যে গল্পের প্রথম দিকে যেটা ছিল, ওর ভাই ড্রাগ নিত, সেগুলো ও আনা নেওয়া করতো, সেখানে গিয়ে ও চুরি বিষয়টা শিখে। আরেকটা বিষয় যেটা খুব ভয়ানক রকম হতে পারতো, যে এই যে পকেট মারের যে বিষয়টা, সেটার মধ্যেও সে ইনভলভ হয়। লেখাপড়া ছেড়ে দেয়, কিন্তু লেখাপড়া নিয়ে বলার মতো কোনো মানুষ ছিল না। এবং যাদের সঙ্গে ও যে সার্কেলে মিশেছে সার্ভাইভ করার জন্যে, সামহাও ওই সার্কেলে গিয়ে পরিণত বয়সে গিয়েই যে একটা সংসার করতে হয়, সেটা বলার মতো মানুষ ছিল না। নিজের সৌন্দর্য আছে, দেখতে শুনতে ভালো, এটাকে সে কি বলা যেত মানে ম্যানিপুলেট করেছে এবং এটাকে সে খারাপভাবে ব্যবহার করেছে, যে কারণে সংসার জীবনে এসেও, প্রথমত সংসারের বয়স হয়নি তার, সুতরাং সংসারের কী বুঝবে, সংসার জীবনে এসেও সে কিন্তু সংসারের মূল্যটা দিল না। এবং তারপরে তার লাইফে এবং তার আগে পরে র্যান্ডামলি যেসব আনএথিক্যাল রিলেশনশিপ তার লাইফে এসছে, সেগুলো থেকে সে কোনোভাবেই বের হতে পারেনি। এখনও সে কোনো না কোনোভাবে ইনভলভ। আমি এই জায়গাটা থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এগুলো তো ভালো কাজ না, এগুলো তো অন্যায় কাজ। এবং আপনি যে ধরনের কাজগুলো করেন, সেটা আপনি জেনেও এটার মধ্যে ইনভলভ হন, যেটা আপনি শুরুতেই বলছিলেন, যে আপনি চেষ্টা করেন না যে এখান থেকে বের হয়ে আসবে, এটা ভালো কাজ না, এই জায়গাটায় আমার যাওয়া উচিত না, এই কাজটা আমার করা উচিত না। তারপর আপনি কিওর হতে পারেন না, কেন পারেন না? ওই যে আমাকে সাপোর্ট করে দেওয়ার মতো কেউ নেই। আমার মা বাবা মারা যাওয়ার পরে আমাকে ওরকম একটা কেউ সাপোর্ট দেয়নি। আমি সাপোর্ট কি, সাপোর্টের জায়গাটা থেকে আমি বলি আদর শাসন খুব প্রয়োজন একটা মানুষের। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যেইটাকে আমি সবসময় বলি, যে এই যে বহুগামিতা, এই বহুগামিতা ভয়ঙ্কর রকমভাবে একটা নেশা। এবং এই নেশাটা, এটা আপনি হিডেন সার্ভে করে যদি দেখেন, যে কম বেশি অসংখ্য মানুষের জীবনে এই জিনিসটা আছে। কিন্তু এই বহুগামিতা যে কত ভয়ঙ্কর হতে পারে, এবং এটার ইম্প্যাক্ট যে কত ভয়ঙ্কর হতে পারে, একটা সুন্দর সংসার শেষ হয়ে যায়। শুধু তাই না, আরও অনেক ধরনের বিপদ চলে আসে জীবনে, অসুখ বিসুখের কথা তো সেটা নিয়েও আমি অনেক এপিসোড আপনাদেরকে শুনিয়েছি। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিংলি আমার কাছে মনে হয়েছে এই 7-8 ইয়ার্সের কাজ করার অভিজ্ঞতার দিক থেকে, এই ধরনের স্টোরি শোনার দিক থেকে, সেটা হলো একসময় ডক্টর তাজুল ইসলাম, সাইকিয়াট্রিস্ট, আপনারা হয়তো শুনবেন যে আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা যখন করতাম, তখন র্যান্ডমলি তার ওপিনিয়ন যেত। সেখানে তিনি একটা খুব দারুণ কথা বলেছিলেন, যেটা আমি জেনে পরবর্তীতে আমি খুব অবাক হয়েছিলাম। খুব শক্তিশালী ড্রাগ ব্রেনের যে জায়গাটায় নেশা তৈরি করে, মানে ব্রেন একটা ড্রাগকে, খুব শক্তিশালী ড্রাগকে যেভাবে নেয়, যদি সহজ করে বলি, তাহলে এই যে সেক্সুয়াল ডাইভার্সিটি, বা ডাইভার্সিটি বলবো না, মানে মাল্টিপ্লিসিটি, বহুগামিতা যেটাকে বাংলায় বলে, এইটাও ঠিক ব্রেনের একই জায়গায় ওই শক্তিশালী নেশার মতো পাওয়ারফুলভাবে সেটা এক ধরনের নেশা তৈরি করে। তার মানে চিন্তা করে দেখেন, একটা পাওয়ারফুল ড্রাগ থেকে মানুষকে বের করতে হলে সারাটা জীবন ধরেই তাকে চোখে চোখে রাখতে হয়, সারাটা জীবন ধরেই তাকে চেষ্টা করতে হয়। আর নীরবে নিভৃতে এই যে অনৈতিক সম্পর্কগুলো, বা আনএথিক্যাল রিলেশনশিপ, বা ভয়ঙ্কর রকমের অপরাধ ধর্মের দিক থেকে যদি বলি, এই যে ঘটনাগুলো ঘটে যায়, সেগুলোর জন্যে আমরা আসলে কী ধরনের স্টেপ নেই? শুধু ভৎসনা, শুধু তুচ্ছতাচ্ছিল্য, শুধু কটু কথা, শুধু একটা মানুষকে অপমান করা দিয়ে ড্রাগ থেকে কি বের করে নিয়ে আসা যায়? যায় না। তাহলে একই পাওয়ারফুল জিনিস, শুধু ভৎসনা, একটা মানুষকে কটু কথা বলা, একটা মানুষকে বারণ করা, সেটা দিয়ে কি বের করে নিয়ে আসা সম্ভব?
সম্ভব না। এই জন্যেই আমাদের যেটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এর ডাইভার্স এফেক্টগুলো কী, এটা কি করে। এই যে একটা সংসার নষ্ট হয়ে গেছে ওর প্রথম ওয়াইফের ক্ষেত্রে, যেটা ও বলল, সেটার পেছনে এটা অন্যতম একটা কারণ ছিল, কারণ ওর অন্য মেয়ের প্রতি নেশা ছিল, এবং যে কারণে 3 মাস পরে তাকে আর ভাল লাগছিল না। এবং অদ্ভুত বিষয় হলো সত্য যে ও যখন ওর কাছ থেকে চলে গেছে, ও যখন বুঝতে পেরেছে যে একটা সংসারে একটা মানুষ থাকা মানে শুধু এই সম্পর্কটা না, এর বাইরেও অনেক বড় সম্পর্ক আছে, এই সাপোর্টটা যখন সে পাচ্ছিল না, তখন ওই মেয়েটার ভালো দিকগুলো তার চোখে পড়েছে, এবং তখন কিন্তু ওই মেয়েটার কাছে সে হন্যে হয়ে ছুটে গেছে, কিন্তু মেয়েটার তাকে